গুড মর্নিং। সবাই শুনতে পাচ্ছিস? Good morning, sir. Good morning, sir. মর্নিং। তো Good morning, sir. আমরা কেমিক্যাল ইকুইলিব্রিয়াম স্টার্ট করেছিলাম, পড়াচ্ছিলাম। তো কেমিক্যাল ইকুইলিব্রিয়াম আমরা একদিন ক্লাস করেছি, সেখানে আমরা মেনলি ফিজিক্যাল ইকুইলিব্রিয়ামের কথা বলেছি, যেখানে ফিজিক্যাল চেঞ্জ হয়, এমন একটা জায়গা যেখানে স্টেট চেঞ্জ হতে পারে বা কোনো সলিউশন তৈরি হতে পারে, যেখানে কোনো কেমিক্যাল বন্ড ফরমেশন বা ব্রেকিং এই সমস্ত হয় না, সেই সব জায়গায় যে ইকুইলিব্রিয়াম, সেই ইকুইলিব্রিয়ামের কথা আমরা আগের ক্লাসে বলেছি। আজকে আমরা ডেফিনেটলি যে চ্যাপ্টারের আমাদের কন্টেন্ট, যেটা মানে কেমিক্যাল ইকুইলিব্রিয়াম চ্যাপ্টারটার নাম, তাই আমরা এক্স্যাক্টলি কেমিক্যাল রিয়াকশনের ক্ষেত্রে ইকুইলিব্রিয়ামের ব্যাপারটা নিয়ে কনসিডার করব। তো ভীষণ ইন্টারেস্টিং এবং ভীষণ ইম্পর্ট্যান্ট একটা পার্ট, যেটা আমাদের সমস্ত অন্য চ্যাপ্টারে বা ইনঅর্গানিকের সমস্ত জায়গায় এর অ্যাপ্লিকেশন রয়েছে। তো চল আমরা স্টার্ট করি এই চ্যাপ্টারটা পড়তে, যেখানে কিনা কেমিক্যাল ইকুইলিব্রিয়ামের আজকে লেকচার নাম্বার 2। তো প্রথমত আমাদের এই কেমিক্যাল ইকুইলিব্রিয়াম পড়তে গেলে দুটো টাইপের রিয়াকশন ভালো করে জানতে হবে। কি কি না, কেমিক্যাল ইকুইলিব্রিয়াম যখনই আমি পড়তে যাচ্ছি তখন কিন্তু আমাকে প্রথমেই জানতে হবে সেটা হচ্ছে যে হোয়াট ডু ইউ মিন বাই রিভার্সিবল রিয়াকশন, উভমুখী বিক্রিয়া, রিভার্সিবল রিয়াকশন। যেরকম আমরা একটা এক্সাম্পল নিচ্ছি যে এ আর বি রিয়াকশন করে সি আর ডি দিচ্ছে। তো আমরা সবসময় লেফটে যেটা লিখি সেটা হচ্ছে কি রিয়াক্ট্যান্ট, রাইটে যেটা লিখি সেটা হচ্ছে প্রোডাক্ট। লেফটে আমরা রিয়াক্ট্যান্ট লিখি, রাইটে প্রোডাক্ট লিখি। তো যদি কোনো রিয়াকশন এরকম হয়, রিয়াক্ট্যান্ট গুলো যেরকম রিয়াকশন করে প্রোডাক্ট দেয়, অ্যাট দ্য সেম টাইম প্রোডাক্ট আবার রিয়াকশন করে রিয়াক্ট্যান্টে ফেরত আসে ওই কন্ডিশনে বা কোনো ডিফারেন্ট কন্ডিশনে। ওই কন্ডিশনও হতে পারে বা আমি কন্ডিশন চেঞ্জ করতে পারি। যে কোনো পরিস্থিতিতেই হোক না কেন প্রোডাক্ট আবার রিয়াক্ট্যান্টের দিকে আসতে পারে। এমন যদি হয় তাহলে তাকেই বলে রিভার্সিবল রিয়াকশন। তার মানে কি, রিভার্সিবল রিয়াকশন পরিষ্কারভাবে রিয়াকশনটা দুদিকেই চলছে এবং দ্যাট ইজ আইডেন্টিফাইড বাই দিস টাইপ অফ অ্যারো। এরকম টাইপের অ্যারোই জেনারেলি দেওয়া হয় বা কেউ এরকম টাইপের অ্যারো দিতে পারে। এটা হচ্ছে কি রিভার্সিবল সাইনটা বোঝানো হচ্ছে। তো আমরা রিভার্সিবল রিয়াকশন যেটা, সেই রিভার্সিবল রিয়াকশন সেখানে রিয়াক্ট্যান্ট থেকে প্রোডাক্ট এবং প্রোডাক্ট থেকে রিয়াক্ট্যান্ট বোথ ওয়ে রিয়াকশনটা চলছে, এটাই আমরা বোঝাতে চাইছি। এক্সাম্পল দেব, বোঝাবার চেষ্টা করব। কিন্তু আরো এক ধরনের রিয়াকশন আছে, সেই রিয়াকশনটা কি, সেটা হচ্ছে ইরিভার্সিবল রিয়াকশন। ইরিভার্সিবল রিয়াকশন যা তুই পড়লি তার উল্টো ব্যাপারটা। মানে কি, সেখানে দেখা যাচ্ছে যে এ আর বি রিয়াকশন করছে, কিন্তু সি আর ডিতে সে পৌঁছলেও কোনোভাবেই কিন্তু সি আর ডি এ আর বি এর দিকে আসবে না। প্রোডাক্ট নেভার কনভার্টেড ইনটু রিয়াক্ট্যান্ট আন্ডার দ্য সেম কন্ডিশন অর সাম আদার কন্ডিশন। অন্য কোনো অবস্থা, কন্ডিশন মানে টেম্পারেচার, প্রেশার, এইসবকে তো বলে কন্ডিশন। তো তুমি কন্ডিশন চেঞ্জ করে বা কোনোভাবেই কিন্তু প্রোডাক্টকে রিয়াক্ট্যান্টের দিকে নিয়ে আসতে পারবে না। একমুখী ইউনিডাইরেকশনাল রিয়াকশন, অ্যারোটা এইভাবে দিতে হবে। এটাই হচ্ছে ইরিভার্সিবল রিয়াকশন, তার সাইন হচ্ছে এটা। তো
তো আমরা যে কেমিক্যাল ইকুইলিব্রিয়াম পড়ছি, আমাদের কেমিক্যাল ইকুইলিব্রিয়ামের সাথে এই ইরিভার্সিবল রিয়াকশনের কোনো সম্পর্ক নেই। There is no relationship between irreversible reaction and chemical equilibrium. Chemical equilibrium should only be applicable for reversible reaction. Reactionটার primary condition হচ্ছে that must be reversible. Reversible হতে হবে। রিভার্সিবল না হলে ইকুইলিব্রিয়ামের প্রশ্ন আসছেই না। রিভার্সিবল হওয়ার পরে আরো ব্যাপার রয়েছে, যার পরে ইকুইলিব্রিয়ামটা আসবে, কিন্তু প্রাইমারি কন্ডিশন দ্যাট ইজ রিয়াকশন মাস্ট বি রিভার্সিবল ওয়ান। রিয়াকশনটা অবশ্যই কিন্তু রিভার্সিবল হতে হবে। রিয়াকশন রিভার্সিবল না হলে ইকুইলিব্রিয়ামের ব্যাপার আসবেই না। তাহলে ইরিভার্সিবল রিয়াকশন সেখানে কিন্তু কোনোভাবেই কেমিক্যাল ইকুইলিব্রিয়ামের সাথে সম্পর্কযুক্ত নয়, এবং রিয়াকশন রিয়াক্ট্যান্ট থেকে প্রোডাক্টে গেলেও প্রোডাক্ট নেভার কনভার্টেড ইনটু রিয়াক্ট্যান্টস, অ্যান্ড এই ধরনের রিয়াকশনকে বলে ইরিভার্সিবল রিয়াকশন। তো এখন তুই বলতে পারিস যে কেমিক্যাল ইকুইলিব্রিয়াম পড়ছে, ইরিভার্সিবল রিয়াকশন কেন আমি পড়ব? যেহেতু কেমিক্যাল ইকুইলিব্রিয়ামের সাথে মতলব হচ্ছে রিভার্সিবল রিয়াকশনের, why should we gain knowledge for irreversible reaction? একটাই উত্তর, যে আমার অ্যাপ্লিকেবিলিটিটা জানতে হবে, যে কেমিক্যাল ইকুইলিব্রিয়ামের পরিধি কতটা। আমাকে চারটে রিয়াকশন দিয়ে জিজ্ঞাসা যদি করে যে কোন ক্ষেত্রে কেমিক্যাল ইকুইলিব্রিয়ামটা অ্যাপ্লিকেবল, তাহলে দেন উই হ্যাভ টু আইডেন্টিফাই হুইচ রিয়াকশনস আর ইরিভার্সিবল ইন নেচার। কোনটা ইরিভার্সিবল সেটা না জানলে আমি কি করে বুঝবো যে কোনটার ক্ষেত্রে কেমিক্যাল ইকুইলিব্রিয়ামটা অ্যাপ্লিকেবল? দিস ইজ ইম্পর্টেন্ট। সেই জন্য চ্যাপ্টার যখন পড়তে হয়, বইতে যতখানি কন্টেন্ট আছে তার বাইরেও গিয়ে পড়তে হয়, নালে কিন্তু বিপদে পড়বি সব সময়তেই, পার্টিকুলারলি কম্পিটিটিভ এক্সাম। তো সেই জন্য আমরা কিন্তু ইরিভার্সিবল রিয়াকশনের সম্পর্কেও পড়তে হবে, মাস্ট। কারণ প্রচুর কোশ্চেন কিন্তু এই সমস্ত রিলেটেড কোশ্চেন আসে, আমি তোকে সবই বলবো। তো ইরিভার্সিবল রিয়াকশন যখন আমরা পড়লাম, যে রিয়াক্ট্যান্ট থেকে প্রোডাক্টে যাবে কিন্তু প্রোডাক্ট থেকে রিয়াক্ট্যান্ট আসবে না, সেটা কি কি রিয়াকশন, কোন রিয়াকশন এরকম হতে পারে? চল দেখি সেরকম ধরনের রিয়াকশন যেটা কিনা ইরিভার্সিবল রিয়াকশন। তো ইরিভার্সিবল রিয়াকশনে কোন রিয়াকশনকে ইরিভার্সিবল রিয়াকশন আমরা বলতে চাই? দেখ, প্রথমেই আমরা যেটা বলছি থার্মাল ডিকম্পোজিশন। থার্মাল মানে কি? থার্মাল মানে হচ্ছে হিট, তাপ। ডিকম্পোজিশন মানে কি? ব্রেক, ভেঙে দেয়া। তাপ দিয়ে, হিট দিয়ে কোনো রিয়াক্ট্যান্টকে আমি ভাঙছি, ভেঙে ফেলছি, ডিসোসিয়েট করছি। তো থার্মাল ডিকম্পোজিশন। তো এখন এই থার্মাল ডিকম্পোজিশন, ধর আমরা ক্যালসিয়াম কার্বনেটকে হিট করছি, তাহলে সেই ক্যালসিয়াম কার্বনেটকে হিট করলে কি হবে? ক্যালসিয়াম অক্সাইড, কার্বন ডাই অক্সাইড হবে। ভেরি কমন রিয়াকশন। কিন্তু দেখ, এই কার্বন ডাই অক্সাইড কিন্তু কি? এটা কিন্তু গ্যাস। কার্বন ডাই অক্সাইড এটা গ্যাস। তো কার্বন ডাই অক্সাইড যদি গ্যাস হয়, তাহলে আমরা পাশে এরকম করে একটা উপরের দিকে অ্যারো দিয়ে দিলাম। এটার মানে কি? মানে কেমিক্যাল রিয়াকশনে উপর দিকে অ্যারো দেওয়া মানে হচ্ছে সেটা গ্যাস বোঝাচ্ছে। ক্যালসিয়াম এটা কার্বনেট সলিড, এটা সলিড কিন্তু এটা গ্যাস। তো সাপোজ আমরা এই রিয়াকশনটা একটা ওপেন ভেসেলে করছি, এই রিয়াকশনটা আমরা ওপেন ভেসেলে করছি। তো ওপেন ভেসেলে বাঁদিকে দেখ, ক্যালসিয়াম কার্বনেট একটা বাটির মধ্যে নেওয়া হয়েছে, ওপেন ভেসেল, বাটির মধ্যে কোনো কভার নেই। তো এটাকে হিট করলে এই দেখ কার্বন ডাইঅক্সাইড বেরোচ্ছে। তো কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে সেই কার্বন ডাইঅক্সাইডটা কি হবে? সেটা অ্যাটমসফিয়ারে রিলিজ হয়ে যাবে। তো কার্বন ডাইঅক্সাইডটা যদি বেরিয়ে চলেই যায়, তাহলে ব্যাকওয়ার্ড রিয়াকশন হবে কি করে? ব্যাকওয়ার্ড রিয়াকশনে ক্যালসিয়াম অক্সাইড, কার্বন ডাই অক্সাইড তারা রিয়াকশন করে ক্যালসিয়াম কার্বনেট দেবে, কিন্তু কার্বন ডাই অক্সাইড তো ওখানে থাকছে না, রিয়াকশন মিডিয়াম থেকে তো সে বেরিয়ে চলে যাচ্ছে।
আন্ডার দিস কন্ডিশন এই ওপেন ভেসেলে তুমি যদি করো গ্যাস ফরমেশন রিয়াকশন, থার্মাল ডিকম্পোজিশন রিয়াকশন, তাহলে সেটাকে কি রিয়াকশন বলবো আমি? ডেফিনেটলি ইরিভার্সিবল রিয়াকশন বলবো। ইরিভার্সিবল রিয়াকশন আমি তাকে বলবো। এক মিনিট। তো তাহলে কার্বন ডাই অক্সাইড যেটা ফর্ম করছে সেই কার্বন ডাই অক্সাইড তো বেরিয়ে চলে যাচ্ছে, তুই তো নিজেও দেখতে পাচ্ছিস। তাহলে ব্যাকওয়ার্ড রিয়াকশনটা হবে কি করে? কোনো প্রশ্ন নেই হওয়ার। তাহলে এটাকে আমরা কি বলবো? স্ট্রেট ওয়েতে আমরা বলবো একমুখী বিক্রিয়া বা ইররিভার্সিবল রিয়াকশন। দিস ইজ ইররিভার্সিবল রিয়াকশন। আরো এক্সাম্পল নে, কে বারণ করেছে? KClO3 একটা সলিড, তাকে হিট করছিস, KCl প্লাস অক্সিজেন তৈরি হচ্ছে, এটাও গ্যাস। তাহলে এটাকে নিশ্চয়ই আমরা ওপেন ভেসেলে করব। ইয়েস, আমরা ওপেন ভেসেলে করছি, আর গ্যাসটা বেরিয়ে চলে যাচ্ছে। তাহলে একটা জিনিস পরিষ্কার বুঝতে পারলি যে এমন কোনো যদি রিয়াকশন হয় যেটা গ্যাস তৈরি হচ্ছে, গ্যাস ফরমেশন হচ্ছে, সে যে কোনো রিয়াকশন, এবং উই পারফর্ম দিস রিয়াকশন ইন ওপেন কন্টেনার, আমরা একটা ফাঁকা জায়গার মধ্যে সেটাকে রিয়াকশন করাচ্ছি, দ্যাট রিয়াকশন শুড বি টার্মড অ্যাজ ইরিভার্সিবল রিয়াকশন। ইজ ইট ক্লিয়ার? সবাই ক্লিয়ার? আচ্ছা, আমরা থার্মাল ডিকম্পোজিশন ছাড়াও কিন্তু আরো রিয়াকশন রয়েছে, যে রিয়াকশনটাকেও আমরা বলতে পারি যে ইরিভার্সিবল রিয়াকশন। সেখানে কিন্তু গ্যাস তৈরি হচ্ছে না, তবুও সেটা ইরিভার্সিবল রিয়াকশন, একদিকেই যাবে, উল্টো দিকে আসবে না। দ্যাট রিয়াকশন ইজ নোন অ্যাজ নিউট্রালাইজেশন রিয়াকশন। নিউট্রালাইজেশন রিয়াকশন মানে অ্যাসিড বেস যখন রিয়াকশন করে তখন যেটা তৈরি করে, অ্যাসিড আর বেস রিয়াকশন করে যেটা তৈরি করে, দ্যাট ইজ কল্ড নিউট্রালাইজেশন রিয়াকশন। একদম সিম্পল ব্যাপার। তো অ্যাসিড বেসের রিয়াকশনের এক্সাম্পল দিচ্ছি, দেখতে পাচ্ছিস যে অ্যাসিড বেস রিয়াকশন করার এক্সাম্পল দিচ্ছি। H2SO4 রিয়াকশন করছে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে সোডিয়াম সালফেট এবং ওয়াটার। দিস কম্পাউন্ডস আর সো স্টেবল যে সোডিয়াম সালফেট জলের সাথে কখনো রিয়াকশন করে H2SO4 দেয় আর সোডিয়াম হাইড্রোক্সাইড দেয়, এরকমটা কখনোই সম্ভবপর নয়। This opposite reaction, this reverse reaction is not possible in any case. কোনো অবস্থাতে সম্ভব না। এমন কখনো দেখেছিস? যখন নিউট্রালাইজেশন রিয়াকশন হয় তখন অ্যাসিড বেস রিয়াকশন করেই সল্ট আর ওয়াটার দেয়, বাট সল্ট অ্যান্ড ওয়াটার দে নেভার রিয়াক্ট উইথ ইচ আদার উইথ দ্য ফর্মেশন অফ অ্যাসিড অ্যান্ড বেস। সব সময়ের জন্য সত্যি, সেটা ইরিভার্সিবল রিয়াকশন। একেবারে পরিষ্কার ব্যাপার, জলের মতো সোজা ব্যাপার। আমি সব কথা তোকে বলবো, সমস্ত জিনিস তুই বুঝতে পারবি। রিপ্রেজেন্টেশন ভিডিও যারা বলেছিস, ভিডিও আমি পাঠিয়ে দেবো, সব হেল্প আমি করব। আমি যত কিছু বলবি তুই সব হেল্প করবো আমি। শুধু আমার একটাই চাহিদা যে পরীক্ষায় কিন্তু ভালো করে পড়াশোনা করতে হবে, পরীক্ষায় ভালো করে নাম্বার পেতে হবে। কারণ এই যেভাবে পড়ানো হয় এর জন্য অনেক কিন্তু একটা মানুষের অনেক পরিশ্রম লাগে। তোরা হয়তো বুঝতে পারবি না, কিন্তু একটা 1 ঘন্টা 1.5 ঘন্টা ক্লাস নেওয়ার জন্য অন্তত 10 ঘন্টা মানুষকে খাটতে হয়, 10 থেকে 12 ঘন্টা মানুষকে পরিশ্রম করতে হয়, তারপরে গিয়ে একটা ক্লাসের জন্য প্রেজেন্টেশন রেডি হয়। এটা তুই পরে ফিল করতে পারবি, কিন্তু এটা মনে রাখিস যে একটা ক্লাসের জন্য কিন্তু অনেকখানি পরিশ্রম দিতে হয় তোকে বোঝাবার জন্যে, যে তোকে আমি কিভাবে বোঝাতে পারি জিনিসটা সহজে, যাতে তোর সহজেই মাথার মধ্যে ঢুকে যায়। তার জন্যে কিন্তু একটা মানুষকে অনেক কিছু করতে হয়।
তো সেটা যদি তুই বুঝতে পারিস, যদি তুই নাম্বার পাস, সেখানেই স্যাটিসফ্যাকশন একজন টিচারের, যে টিচার ভাবে যে হ্যাঁ তার পড়ানোটা স্টুডেন্টের কাজে লেগেছে, এই যে পরিশ্রম, এই যে চেষ্টা কাজে লেগেছে। তো সেটা খেয়াল রাখবি, সেই ব্যাপারটা মাথায় রাখবি, সেই অনুযায়ী পড়াশোনা করবি। যখন যার অসুবিধা হবে নিশ্চয়ই আমি তাকে হেল্প করব, আমি বলবো, কিন্তু ঘটনাটা হচ্ছে যে পড়াশোনাটা পরীক্ষায় নিজেকেই লিখতে হবে, সেখানে তো আমি থাকবো না, নিজেকে লিখতে হবে। তো সে ব্যাপারটা কিন্তু একটু গুরুত্বপূর্ণ। তো আমরা সেটা বলছি। তো উই আর ডিসকাসিং অ্যাবাউট দ্য ইরিভার্সিবল রিয়াকশন, যেটা একদিকেই শুধু যায়, সেরকম রিয়াকশনের টাইপস নিয়ে আলোচনা করছি। থার্মাল ডিকম্পোজিশন, নিউট্রালাইজেশন রিয়াকশন, আর আরো কিছু বলার দরকার আছে। সেটা কি? প্রেসিপিটেশন রিয়াকশন। দেখ, প্রেসিপিটেশন রিয়াকশন মানে কি? মানে একটা রিয়াকশনে যেরকম গ্যাস যেরকম রিয়াকশন থেকে বেরিয়ে চলে যায়, প্রেসিপিটেড রিয়াকশন থেকে বেরিয়ে যায় না, কিন্তু রিয়াকশনের মধ্যেই থাকে, আলাদা করে নিচে সেটেল হয়ে যায়, নিচে পড়ে যায়। সে রিয়াকশনে পার্টিসিপেট করে না। সে যদি নিচে ঘুমিয়ে থাকে, ওখানেই আছে। একটা অনলাইন ক্লাস হচ্ছে, ওখানেই আছে সে, সে কিন্তু জয়েন করেছে কিন্তু ঘুমোচ্ছে। ন্যাচারালি তার কিন্তু কোনো অ্যাক্টিভিটি নেই সেখানে। সিলভার ক্লোরাইড তৈরি হয়েছে, সোডিয়াম ক্লোরাইডের সাথে AgNO3 রিয়াকশন করে সিলভার ক্লোরাইড তৈরি হয়েছে। বাট সিলভার ক্লোরাইড অ্যাপিয়ার্স অ্যাজ প্রেসিপিটেড, সেপারেটেড। রিয়াকশন মিডিয়ামে থাকলেই হবে না, ওই বিকারের মধ্যে, ওই কনিক্যাল ফ্লাস্কের মধ্যে থাকলে হবে না, তাকে অন্যের সাথে ধাক্কাধাক্কি করতে হবে, তাকে রিয়াকশন মিডিয়ামে পার্টিসিপেট করতে হবে। তো যদি আলাদা হয়ে থাকে তাহলে ব্যাকওয়ার্ড রিয়াকশন হবে কি করে? নো, নেভার। এরা নিশ্চয়ই রিয়াকশন করে ব্যাকওয়ার্ডের দিকে আসবে না। প্রেসিপিটেশন রিয়াকশন, ডাউন হেডেড অ্যারো, নিচের দিকে এরকম ধরনের অ্যারো দেওয়া থাকে, এটা হচ্ছে প্রেসিপিটেড বা সেপারেশন বোঝাতে কাজে লাগে। আস্তে আস্তে দেখতে থাক, সব জিনিসই কাজে লাগবে। তো তাহলে প্রেসিপিটেশন রিয়াকশন, ইয়েস, this reaction is also irreversible reaction. Next, combustion reaction, মানে কোনো কিছুকে পোড়ানো হচ্ছে, কোনো কিছুকে পোড়ানো হচ্ছে। মেনলি সালফার বা কার্বনের কথাই আমরা বলি। বার্ন করলে কিন্তু সেটা অবভিয়াসলি ওপেন ভেসেলে বার্ন করছি, তো কি হবে? X plus O2, XO2 অ্যারো দেওয়া হচ্ছে, বেরিয়ে চলে যাচ্ছে। XO2, CO2 বা SO2, তো এই সমস্ত রিয়াকশন গুলো কিন্তু বেরিয়ে চলে যাচ্ছে, গ্যাস আবার তৈরি হচ্ছে। ব্যাস, এগুলো সবই কিন্তু কি? সবই এগুলো ইরিভার্সিবল রিয়াকশন। তো আমরা ইরিভার্সিবল রিয়াকশন কোনগুলো সেগুলো ব্যাপারটা বুঝে নিলাম, ক্যাটেগরিগুলো বুঝে নিলাম। পরবর্তীকালে আইডেন্টিফাই করতে সুবিধা হবে যে এগুলো হচ্ছে ইরিভার্সিবল রিয়াকশন। এবারে আমরা চলে আসছি রিভার্সিবল ফর্ম অফ এ কেমিক্যাল রিয়াকশন বা রিভার্সিবল রিয়াকশন, যেটার সাথে আমাদের চ্যাপ্টারের রিলেশনশিপ আছে এবং ডাইরেক্টলি আমরা এখন থেকে যা কিছু পড়ব সব কিন্তু রিভার্সিবল রিয়াকশনের পয়েন্ট অফ ভিউ থেকেই দেখব। কারণ রিভার্সিবল রিয়াকশন কিন্তু আমাদের তার সাথেই কিন্তু কোরিলেটেড কেমিক্যাল ইকুইলিব্রিয়াম। তো রিভার্সিবল রিয়াকশন সেটা কি? আগেই তোকে বলেছি যে এ থেকে বিতে যাচ্ছে, অ্যাট দ্য সেম টাইম বি থেকে এতেও আসছে, এদিক থেকে এদিকেও যাবে, আবার এদিক থেকে এদিকেও যাবে সাইমালটেনিয়াসলি। একটা থেমে গিয়ে আর একটা হবে এরকম নয়,
একই সঙ্গে সাইমালটেনিয়াসলি এ বিতে কনভার্টেড হচ্ছে, বি আবার এতে কনভার্ট। দেখ একদম শুরুতে তো বি থাকে না, তাই একদম শুরুতে কনভার্টেড হবে না প্রোডাক্ট থেকে রিঅ্যাক্ট্যান্ট, কিন্তু আফটার এ পার্টিকুলার টাইম, একটা টাইম পরে দেখা যাবে যে বিও তখন এর দিকে কনভার্টেড শুরু করেছে, তখন রিঅ্যাকশনটা দুদিকেই চলছে, বোথ ওয়ে চলছে। তাকে বলে কি? রিভার্সিবল রিঅ্যাকশন। তো এ আর বি রিঅ্যাকশন করে যেরকম সিআরডি দিয়েছেন, সিআরডি আবার রিঅ্যাকশন করে এ আর বিও দিচ্ছে, যদি এরকম টাইপের হয়, দুদিকেই হয়। তো এখানে এ আর বি থেকে সি আর ডি হচ্ছে যে এই দিক, এইটাকে বলে ফরওয়ার্ড রিঅ্যাকশন, যেটা সামনের দিকে যাচ্ছে, দ্যাট ইজ কল্ড ফরওয়ার্ড রিঅ্যাকশন। আর সি প্লাস ডি থেকে এ প্লাস বি হচ্ছে, দিস ইজ নোন অ্যাজ ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন, বিপরীতমুখী বিক্রিয়া। তো আমরা রিভার্সিবল রিঅ্যাকশন করছি, তার সমস্ত খুঁটিনাটি ব্যাপার, একদম ছোটখাটো ব্যাপার, একদম সবকিছু একদম পড়ে শেষ করে দেবো, যাতে করে কেমিক্যাল ইকুইলিব্রিয়াম আমরা কোনোদিন কোনো প্রবলেম ক্রিয়েট না করতে পারে, কেমিক্যাল ইকুইলিব্রিয়াম নিয়ে কোনো সমস্যা যাতে না তৈরি হতে পারে। চ্যালেঞ্জ টাইপের নিতে হবে যে ও কেমিক্যাল ইকুইলিব্রিয়াম, কিন্তু চ্যাপ্টারগুলোকে জলের মতো পরিষ্কার করে ফেলতে হবে, মুখস্থ মুখস্থ নয়, কনসেপশন ক্লিয়ার একদম পুরো। সিসি আমাদের স্যাররা বলতেন যে বুঝতে পারলে তুমি বলবে সিসি, মানে কি? ক্রিস্টাল ক্লিয়ার, মানে আমি বুঝতে পেরেছি, হ্যাঁ স্যার বুঝতে পারলাম মনে হচ্ছে, নাথিং লাইক দিস। ক্রিস্টাল ক্লিয়ার, একেবারে পরিষ্কার ভাবে বোঝা যাচ্ছে, এরকম টাইপের, কাঁচের মতো পরিষ্কার বোঝা যাচ্ছে এরকম। তো ইয়েস, reversible reaction never go to completion, কমপ্লিট হবে না, কোনো দিন কমপ্লিট হবে না, রিয়াকশন শেষ হবে না। কি করে শেষ হবে? কিভাবে শেষ হবে? এ আর বি রিয়াকশন করে যদি সিআরডি দেয়, সিআরডি আবার এ আর বির দিকে আসে, এরকম যদি কন্টিনিউয়াসলি চলতেই থাকে, তো রিয়াকশন তো কখনোই শেষ হবে না, রিয়াকশন তো বোথ ওয়ে ইনফাইনাইট টাইম ধরে চলতে থাকবে। সো ইট ইজ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া অফ রিভার্সিবল রিয়াকশন। তুই বলবি হ্যাঁ সারা জীবন ধরে একটা রিয়াকশন, যে রিভার্সিবল রিয়াকশন সারা জীবন ধরে চলবে, উল্টো পাল্টা আমি পরের দিন থেকে করবো না, জান তো আপনি বাইরে স্যার, না এরকম বলতে নেই, সব স্যারই ভালো এরকম বলতে নেই। আমিও চেষ্টা করি, ভালোভাবে পড়ানোর চেষ্টা করি, হয়তো সব পারি না, অনেক কিছুই পারি না, কিন্তু আমার লিমিটেশন আছে অনেক, কিন্তু যতটা পারি চেষ্টা করি। তো সব রিয়াকশন সারা জীবন ধরে চলতে থাকবে এ কথা আমি বলিনি। প্রথম কথা, ইরিভার্সিবল রিয়াকশন তো কমপ্লিশনের দিকে চলে যাবে, সেটা ঘটনা। আচ্ছা, রিভার্সিবল রিয়াকশন যেগুলো, সেগুলো সারা জীবন ধরে চলতে থাকবে। অ্যাকচুয়ালি কি হয় না, রিয়াকশনের যে কন্ডিশনটা যেটা আছে, যে কন্ডিশন টেম্পারেচার প্রেসার, এই কন্ডিশনটা তোমাকে মেনটেন করতে হবে, তবেই তো সারা জীবন ধরে চলবে। কন্ডিশনটা যদি না মেনটেন করো, কন্ডিশনটা যদি না বজায় রাখো, তাহলে কি করে সারা জীবন ধরে চলবে? তো ব্যাপারটা এইরকমই, যে রিয়াকশন সেটা যেতে গেলে কিন্তু তার কন্ডিশনটাকে মেনটেন করতে হবে। তুমি যদি কন্ডিশন মেনটেন করতে পারো, তাহলে কিন্তু রিয়াকশন কোনো দিনই কমপ্লিট হবে না, সেটা কিন্তু চলতেই থাকবে, চলতেই থাকবে, এরকম ব্যাপার। তো রিভার্সিবল রিয়াকশন কি তার কথা আমি তোকে বললাম, আশা করছি বুঝতে পেরেছিস। এবার আমরা এ আর বি রিয়াকশন করছি, সি আর ডির দিকে যাচ্ছে, সি আর ডিও তৈরি হচ্ছে, দেখতে পাচ্ছিস। তো তাকে বললাম কি, ইয়েস, যে ফরওয়ার্ড রিয়াকশন, যেখানে রিয়াক্ট্যান্ট থেকে প্রোডাক্টের দিকে যায়, রিয়াক্ট্যান্ট থেকে প্রোডাক্টের দিকে যায়। আর ব্যাকওয়ার্ড রিয়াকশন, সেখানে কি না,
এই প্রোডাক্টটাই তখন রিয়াক্ট্যান্ট, তার থেকে এইটা তখন হয়ে যাচ্ছে প্রোডাক্ট। কিন্তু ব্যাকওয়ার্ড রিয়াকশন লেখার সময় কখনোই কিন্তু এই সাইড চেঞ্জ করবি না। ব্যাকওয়ার্ড রিয়াকশনটা ডান দিকেই রিয়াক্ট্যান্টটা লিখবি, বাঁ দিকে প্রোডাক্টটা লিখে দিবি, সাইডটা চেঞ্জ করে দিবি না। ব্যাকওয়ার্ড রিয়াকশন মানে উল্টো দিকে আসছে, তুই মনে মনে বুঝে নিবি যে এখানে যেটা আগে প্রোডাক্ট ছিল সেটা এখন রিয়াক্ট্যান্টের মতো হয়ে গেল। এটাই হচ্ছে ব্যাপার। তুমি যদি বারবার যদি রিয়াকশনটাকে ঘুরিয়ে ঘুরিয়ে লিখতে থাকো তাহলে কিন্তু পরবর্তীকালে অসুবিধা হবে অঙ্ক টঙ্ক করতে গেলে, কারণ এখানে খুব ইন্টারেস্টিং ভীষণ কিছু অঙ্ক রয়েছে। তোকে আমি খুব ব্যাপারটা পরিষ্কার করে বোঝাতে চাই এই কারণেই, না কারণ অঙ্কগুলো কিন্তু সবাই গন্ডগোল করে এবং অঙ্কগুলো বুঝতে পারে না, প্রবলেম ক্রিয়েট হয়। সেসব যাতে না হয় আমি বিষয়গুলো, ছোটোখাটো বিষয়, টুকিটাকি বিষয়গুলো আমি একটু বলে দিচ্ছি। তো ফরওয়ার্ড কোনটা ব্যাকওয়ার্ড কোনটা সেটা তো তুই বুঝতে পারবি। আমরা একটা কাজ করছি, দেখ আমরা কি কাজ করছি না, কাজটা হচ্ছে আমাদের এটাই যে ক্যালসিয়াম কার্বনেটকে আমরা আগে হিট করেছি। তো ক্যালসিয়াম কার্বনেটকে হিট করেছিলাম সেটা ওপেন ভেসেলে, কিন্তু এখন আমি ক্যালসিয়াম কার্বনেটকে হিট করব কোথায় না, ক্যালসিয়াম কার্বনেটকে হিট করব কিন্তু আমরা একটা কন্টেনারের মধ্যে, যেখানে ক্লোজ, এখানে দেখ ক্লোজ করা রয়েছে, এই জায়গাটা ক্লোজ, এখান দিয়ে বেরোতে পারবে না, এখানে মার্কারি দেওয়া রয়েছে। তো ক্যালসিয়াম কার্বনেটকে নিয়ে আমরা হিট করছি, ক্যালসিয়াম অক্সাইড তৈরি হচ্ছে, কার্বন ডাই অক্সাইড তৈরি হচ্ছে, কিন্তু সেই কার্বন ডাই অক্সাইডটা তো বেরিয়ে চলে যেতে পারছে না। তাহলে এই ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাই অক্সাইড তারা তো নিজেদের মধ্যে রিয়াকশন করে আবার কি করবে, ক্যালসিয়াম কার্বনেট বানাবে। তো তাহলে একটা ব্যাপার বোঝার চেষ্টা কর যে একটা রিয়াকশন কিন্তু ইরিভার্সিবল রিয়াকশন ছিল। ইরিভার্সিবল reaction may be converted to reversible by changing some condition। বোঝার চেষ্টা কর যে একটা ইরিভার্সিবল রিয়াকশন যেটা ওপেন ভেসেলে করা হচ্ছিল সেটা ইরিভার্সিবল ছিল, তাকে তুই একটা ক্লোজ কন্টেনারে রিয়াকশনটা করতে শুরু করে দিবি, তো কি হবে, ইয়েস এখানে কিন্তু কার্বন ডাই অক্সাইড বেরিয়ে চলে যেতে পারবে না। তো কার্বন ডাই অক্সাইড ক্যালসিয়াম অক্সাইডের সাথে রিয়াকশন করবে, ব্যাকওয়ার্ড রিয়াকশনটা হবে, তো রিভার্সিবল হয়ে যাবে। পরীক্ষায় অনেকবার দিয়েছে, বোর্ড এক্সামে বহুবার দিয়েছে, 2014-এও দিয়েছে, 16-এও দিয়েছে, যে এক্সপ্লেন দ্য অবজারভেশন calcium carbonate heated in an open vessel, calcium carbonate heated in a closed container, explain the observation। তুমি কি দেখবে, একটা ক্ষেত্রে কার্বন ডাই অক্সাইড বেরিয়ে চলে যাবে, ওপেন কন্টেনারে ইরিভার্সিবল রিয়াকশন হবে, রিয়াকশনটা কমপ্লিট হয়ে যাবে। আর একটা ক্ষেত্রে কার্বন ডাই অক্সাইড বেরোতে পারবে না, কন্টেনারটার মধ্যে আটকা পড়ে গেছে, দেখ এখানে আটকে গেছে, কন্টেনারটা আটকে গেছে, সবই আমি তোকে দেখাচ্ছি। দেখ এই কার্বন ডাই অক্সাইড গোল গোল মতো কার্বন ডাই অক্সাইড বেরোতে পারছে, কোথায় বেরোচ্ছে, ও তো আটকেই রয়েছে, তখন ধাক্কা লাগবে ক্যালসিয়াম অক্সাইডের সাথে, ক্যালসিয়াম কার্বনেট তৈরি করবে। সো সিম্পল, একেবারে খুব ইজি ভাবে চল, একদম ইজিলি চল, দেখবি মজা এসে যাবে, একদম জটিলতার কোনো ব্যাপারই নেই এখানে। কেমিস্ট্রিটা একদম সিম্পল ওয়েতে পুরো, আমি তো বলবো যে ভীষণ, অন্য যতগুলো সাবজেক্ট আছে তোর হাতে সব থেকে ইজি গোয়িং হবে কিন্তু কেমিস্ট্রি, এটা আমি তোকে 100% অ্যাসিওরেন্স দিতে পারি। এবং 90+ নিচে যদি কেউ কেমিস্ট্রিতে পায় তাহলে সেটা একটা বিশাল একটা আনসার, একটা অ্যাবসার্ড ব্যাপার হবে। হ্যাঁ, আমি সবসময় এটা মানি যে কেমিস্ট্রিতে কিন্তু 90+ মানে তুই 100-এর কাছাকাছি চলে যেতে হবে, কোনো অসুবিধার কিছু নেই, কোনো কোশ্চেন তোর অজানা পড়বে না, তুই যদি ইচ্ছাকৃতভাবে ভুল লিখে আসিস সেটা আলাদা কথা।
নিটে 170+, এই টার্গেট নিয়ে সবসময় এগোতে হয়, টার্গেটটা এরকম থাকা উচিত। তো প্রত্যেকটা জিনিসই তোকে পড়ানো হবে, প্রত্যেকটা এক্সাম্পল, প্রত্যেকটা ডেফিনেশন সব বোঝানো হবে। তুই পরীক্ষায় গিয়ে জাস্ট সেটাকে সঠিকভাবে রিপ্রেজেন্ট করে আসবে, এইটুকুই তোর কাজ। এমন কিছু প্রশ্ন তোর থাকবে না যে প্রশ্নটা পরীক্ষায় আসবে কিন্তু তোর জানা নেই। আমি তোকে গ্যারেন্টি দিচ্ছি, এরকম ব্যাপারটা নয় যে আমি পড়াচ্ছি বলে আমি নিজের কথা বলছি, এরকম নয়। তুই নিজে দেখতে থাকবি, যেসব চ্যাপ্টার তোকে আমি পড়াচ্ছি নিশ্চয়ই তুই দেখবি যে স্কুলেও পড়া হচ্ছে, বিভিন্ন জায়গাতে পড়া হচ্ছে, হ্যাঁ। তো সেখানে তুই দেখতে পাবি যে আমি একটা চ্যাপ্টারের কতখানি অংশ পড়াই, তুই দেখতে পাবি যে কোনো অংশ বাদ দিই না। ন্যাচারালি সেখানে কিন্তু কোশ্চেন আসতে, বইয়ের বাইরে প্রচুর জিনিস আমি পড়াই, বইয়ের মধ্যে নেই এরকম অনেক জিনিসও পড়াই। সেই জন্যে কঠিন কোশ্চেন আসলে, বইয়ের বাইরে থেকে কোশ্চেন আসলে, সেক্ষেত্রেও আমার স্টুডেন্টদের, আমার ছেলে মেয়েদের কোনো প্রবলেম হবে না। তো এখানে দেখতে পাচ্ছিস ক্যালসিয়াম কার্বনেটকে হিট করছি ওপেন ভেসেলে, ক্লোজ কন্টেনারে। আগে বললাম ওপেন ভেসেলে, এখন ক্লোজ কন্টেনার। সো পার্টিকুলার রিয়াকশন মে বি কনভার্টেড ইন্টু রিভার্সেবল, irreversible reaction may be converted into reversible, changing some condition যদি চেঞ্জ করে দিলে কিন্তু হতে পারে, মে বি, সবসময় যে হবে এরকম কোনো ব্যাপার হতে পারে, মে সো হ্যাপেন। তো কিছু কিছু ক্ষেত্রে হতে পারে, এটাই আমি বললাম। এনিওয়ে, এবারে আমরা চলে আসছি কি, হেট্রোজেনিয়াস রিভার্সিবল রিয়াকশন। হ্যাঁ, রিভার্সিবল রিয়াকশনটাকে আবার দুভাগে ভাগ করতে পারি, হোমোজেনিয়াস অ্যান্ড হেট্রোজেনিয়াস। হেট্রোজেনিয়াস মানে কি, বা হোমোজেনিয়াস মানে কি? দেখ, হেট্রোজেনিয়াস মানে রিভার্সিবল রিয়াকশন ইন হুইচ মোর দ্যান ওয়ান ফেজ। ফেজ মানে কি? ফেজ মানে হচ্ছে যে স্টেট, মানে আমরা সলিড, লিকুইড, গ্যাস এইসব বলি না, এগুলোকে বলে ফেজ। তো একটা রিয়াকশন হচ্ছে, তার মধ্যে যে রিয়াক্ট্যান্ট, প্রোডাক্ট এইসব রয়েছে, তাদের মধ্যে তারা যদি মোর দ্যান ওয়ান ফেজ, একটা সলিড, একটা লিকুইড, গ্যাস, এরকম ধরনের, তো দ্যাট ইজ নোন অ্যাজ হেট্রোজেনিয়াস রিয়াকশন। সে ধরনের রিয়াকশন যদি মোর দ্যান ওয়ান ফেজ থাকে তাকে বলে হেট্রোজেনিয়াস রিয়াকশন। এক্সাম্পল ইত্যাদি মাথায় রাখবি, কারণ পরীক্ষায় কোশ্চেন দেয়, আমি সবটাই বলছি তোকে, তুই দেখ। তো হেট্রোজেনিয়াস রিয়াকশন যেরকম, ধর হেট্রোজেনিয়াস তুই দেখেই বুঝতে পারবি, এখানে সলিড আছে, ক্যালসিয়াম কার্বনের সলিড, এখান থেকে এটা ক্যালসিয়াম অক্সাইড, এটাও সলিড, কার্বন ডাইঅক্সাইড গ্যাস, তাহলে সলিড সলিড গ্যাস হয়ে গেল হেট্রোজেনিয়াস। সলিডও আছে, গ্যাসও আছে, ব্যাস, নো চিন্তা, এটা হেট্রোজেনিয়াস। আবার দেখ, সলিড সলিড গ্যাস, ম্যাগনেসিয়াম কার্বনেটকে হিট করছিস, ম্যাগনেসিয়াম অক্সাইড, সলিড সলিড গ্যাস। তো বইতে এরকম এক্সাম্পল থাকে, লোকে একটা দুটো এক্সাম্পল পড়ে ভাবে যে একটা দুটো এক্সাম্পল, স্যারেরাও বলেন বেশি করতে হবে না, একটা দুটো এক্সাম্পল কর। কিন্তু দেখ, কোশ্চেন কিন্তু তোকে ছাড়বে না, কোশ্চেন কিন্তু তোকে পিছনে হাঁটবে এবং তোর দুর্বলতা খুঁজে বের করবে, কোথায় গন্ডগোল করতে পারি সেটা খুঁজে বের করবে। এক্সামিনার্স মাইন্ড বলে একটা কথা আছে, সে কি করবে, তোকে এরকম একটা রিয়াকশনের জন্যে তোকে পাগল করে দেবে। সে জিজ্ঞাসা করবে যে তুমি এমন একটা হেটেরোজেনিয়াস রিয়াকশন দেখাও যেখানে সলিড, লিকুইড, গ্যাস তিনটেই প্রেজেন্ট আছে। তো বইতে প্রথম 4-5টা এক্সাম্পল আছে, তুই দুটো এক্সাম্পল পড়ে চলে গেলি, পরীক্ষায় তোকে এই প্রশ্নটা জিজ্ঞাসা করলো যে তুমি এমন একটা এক্সাম্পল দেখাও, এমন একটা হেটেরোজেনিয়াস রিয়াকশন যেখানে সলিড, লিকুইড, গ্যাস তিনটেই আছে। আর তোকে আমি দিলাম এটা সলিড, এখানে লিকুইড দেখতে পাচ্ছিস, আবার লিকুইড আছে, আবার গ্যাস আছে, তার মানে সলিড, লিকুইড, লিকুইড, গ্যাস, তাহলে সলিড, লিকুইড, গ্যাস তিনটেই পাচ্ছিস। তো এরকম ভাবে পড়তে হবে, তোকে স্পেসিফিক ব্যাপার তোকে জিজ্ঞাসা করবে, তোকে এক্সাম্পলটা বড় কথা না, এক্সাম্পলের ভিতরে ঢুকে যায়, এক্সাম্পলের ভিতরে কি আছে দেখ। পড়াশোনাটা এইভাবে করতে হয়, পড়াশোনাটা ওইভাবে করলে দেখবি মজা আসবে। পরীক্ষায় যখন জিজ্ঞাসা করবে তখন দেখবি একদম মজাই মজা, যে হ্যাঁ আমি ঠিক পয়েন্ট মতো পড়েছি, যে ওরা জিজ্ঞাসা করতে চায় সেটা, আর সেটাই তোকে বোঝানো আমার কাজ। তো হেটেরোজেনিয়াস রিয়াকশন শুধু পড়লে হবে না, সলিড, লিকুইড ভীষণ ইম্পর্টেন্ট একটা এক্সাম্পল। খুব একটা বেশি এক্সাম্পল নেই যে তুই গাদা গাদা এরকম এক্সাম্পল পেয়ে যাবি যে প্রচুর এক্সাম্পল, না না ওটা না পড়লে হবে, ধর আমি পরীক্ষালে বানিয়ে দেবো। বানালে হবে না রিয়াকশন, যে রিয়াকশন হয়, যে রিয়াকশন আছে সেই রিয়াকশনই করতে হবে, তোমাকে লিখতে হবে তখন সেই রিয়াকশন।
তুমি একটা নিজের মনোমতো একটা বানিয়ে দিলে, সেরকমটা কখনোই কিন্তু সম্ভবপর না, সেরকম হবে না, করা যাবে না। আবার দেখছিস আরো একটা তোকে দিয়ে দিলাম, সলিড, লিকুইড, সলিড, গ্যাস, সলিড, লিকুইড, সলিড, গ্যাস। তো তোকে আবার জিজ্ঞাসা করতে পারে যে এমন একটা হেটেরোজেনিয়াস রিয়াকশন দেখাও যেখানে মেটাল ক্যান পার্টিসিপেট, যেখানে মেটাল পার্টিসিপেট করছে। তো এখানে তো সোডিয়াম পারঅক্সাইড, এখানে মেটাল পার্টিসিপেট করছে না, এখানে কিন্তু মেটাল পার্টিসিপেট করছে। তো এরকম ধরনের এক্সাম্পল স্পেসিফিক্যালি মনে রাখতে হয়। আমি তোকে যখন 3-4টে এক্সাম্পল লিখে দেবো তখন বুঝতে হবে যে নিশ্চয়ই 3-4টেরই দরকার পড়বে, দ্যাটস ওয়াই ওটা লেখা রয়েছে। তো এই লাস্টের যে রিয়াকশনটা খুব ইম্পর্টেন্ট রিয়াকশন, দিস ইজ লেন প্রসেস। আমি তোকে হাইড্রোজেন চ্যাপ্টার পড়াবো, ইনঅর্গানিক কেমিস্ট্রি আমরা একটা চ্যাপ্টার পড়িয়েছি, অ্যালকালি মেটাল, দেখেছিস যে কত ডিটেলে কত কিছু করে পড়ানো হয়েছে। হাইড্রোজেন গ্যাস, দেখবি কত অজানা জিনিসপত্র হাইড্রোজেনের মধ্যে রয়েছে, আমি পড়াবো। তো তখন লেন প্রসেস, ইন্ডাস্ট্রিতে হাইড্রোজেন গ্যাস তৈরি করার একটা মেথড আছে, দ্যাট ইজ কল্ড অ্যাজ লেন প্রসেস। সেখানে এই রিভার্সিবল রিয়াকশানে ফেরোসোফেরিক অক্সাইড, এটার থেকে কিভাবে আয়রন তৈরি করতে হয়, আবার নতুন করে আয়রন তৈরি করে রিজেনারেট করতে হয়, সেসব গল্প বলা হবে ওখানে। তো ততক্ষণ পর্যন্ত এটাই জান, এই রিয়াকশনটা জান। দিস রিয়াকশন কিন্তু ইম্পর্টেন্ট। কিছু কিছু রিয়াকশন আছে যেগুলো ইন্ডাস্ট্রিতে বা আমাদের ডেলি লাইফে বেশ কিছু ইম্পর্টেন্ট রিয়াকশন আছে, সেই রিয়াকশনগুলো কিন্তু একটু খেয়াল রাখতে হয়, কারণ প্রশ্ন যখন জিজ্ঞাসা করে তখন এক্সামিনারদের মাথায় কিন্তু ওই প্রশ্নগুলোই আসে। ভালো ভালো রিয়াকশন আছে, যেসব রিয়াকশানের কিন্তু দরকার আছে, যেসব রিয়াকশন আমাদের ডেলি লাইফে বা ইন্ডাস্ট্রিতে আমাদের লাইফের সাথে সম্পর্কযুক্ত, সেই রিয়াকশন থেকেই কিন্তু কোশ্চেন দেওয়ার চেষ্টা করি। তো হেটেরোজেনিয়াস রিয়াকশন নিশ্চয়ই সবাই বুঝতে পারলি। আমরা হোমোজেনিয়াস রিয়াকশনে চলে এলাম, একই ব্যাপার, শুধু সেখানে একটা জায়গাতেই তুই পড়বি ওয়ান ফেজ ইজ প্রেজেন্ট। ইন এ রিভার্সিবল রিয়াকশন হোমোজেনিয়াস হবে ওয়ান ফেজ, সলিড অর লিকুইড অর গ্যাস। সলিড সলিড ইকুইলিব্রিয়াম দেখা যায় না, সলিড সলিডের মধ্যে রিয়াকশন করছে, ইকুইলিব্রিয়াম হচ্ছে বা রিভার্সিবল হচ্ছে, সেটা ব্যাপারটা দেখা যায় না। সাধারণত লিকুইড লিকুইডও হয়, গ্যাস গ্যাসও হয়, সলিড সলিড হয় না, এরকম দেখিনি কখনো। তো সেই জন্য কি আর করা যাবে, সলিড সলিড যেহেতু দেখা যায় না তাই ওর এক্সাম্পল দিতে পারছি না। তো সেখানে কিন্তু আমরা গ্যাস 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 সবই গ্যাস, একটাই ফেজ আছে শুধু গ্যাস, শুধু গ্যাস, গ্যাসিয়াস ফেজ আছে, অসুবিধার কিছু নেই। লিকুইড, শুধু লিকুইড আছে, লিকুইড 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 লিকুইড। তো বিষয়টা খুবই সিম্পল, বিষয়টা একেবারে সরল সাদাসিধে ব্যাপার। তো হোমোজেনিয়াস এবং হেটেরোজেনিয়াস রিয়াকশন, রিভার্সিবল রিয়াকশন কাদেরকে বলে, তার এক্সাম্পল, স্পেসিফিক্যালি এক্সাম্পলগুলো কিন্তু এমন ধরনের এক্সাম্পল দিতে হবে, সেই এক্সাম্পলগুলো কিন্তু যাতে তোর পরীক্ষার জন্য কাজে আসে এমন ধরনের রিয়াকশন, সেটা কথা বললাম। তো আশা করছি তোরা বুঝতে পারছিস। অনেকে আজকে নেই, একজন দুজন। অর্চিতা, তোর কি নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে? হ্যাঁ স্যার, আমি কিছুতেই কানেক্ট হতে পারছিলাম না এতক্ষণ ধরে। আমার মনে হচ্ছে। ঠিক আছে, আমরা তো ভিডিওটা পাঠিয়ে দেবো, তুই যতখানি পারছিস কর। হ্যাঁ, ঠিক আছে। তো হ্যাঁ স্যার। পাঠিয়ে দেবো, পাঠিয়ে দিলে ভিডিওটা পড়লে, তুই ভিডিওটা দেখলে তুই অবশ্যই, আমার মনে হয় যে আমরা যেভাবে টোটাল ব্যাপারটা বলছি তাতেও অসুবিধা হবে না। তবে এরকম যেন না হয় যে ভিডিও স্যার পাঠিয়ে দেবেন বলে ক্লাস করব না, এরকম তো আমাদের হয়, সেটা করবি না কিন্তু কোনো সময়। ক্লাস আমরা চেষ্টা করবি, কিন্তু আমরা আমাদের সাথে যেহেতু টেকনোলজির অপশান রয়েছে, তাই কারোর যদি কোনো অসুবিধা হয়, সমস্যা হয়, আমরা সব ক্লাসই এখন ভিডিও করছি, তো প্রত্যেকটা ক্লাসেরই রেকর্ডিং করছি। তো পরবর্তীকালে বা যখন দরকার লাগলে কিন্তু আমি প্রোভাইড করতে পারবো। আমি কম্পিউটারে জায়গা ফায়গা থাকে না, যাকে যে কোনোভাবেই হোক না কেন সেগুলোকে রাখতে হবে আর কি। তো সেই জন্য বললাম যে নেটওয়ার্কের প্রবলেম হলেও কিন্তু আমরা যাতে ক্লাসটা ঠিকঠাক করে বুঝতে পারি, সেটা ব্যবস্থাটা নিশ্চয়ই করতে হবে, ডেফিনেটলি করতে হবে, আমাদের কাছে কোনো অল্টারনেটিভ নেই। তো এইবারেই আমরা চলে আসছি
কনসেপ্ট অফ কেমিক্যাল ইকুইলিব্রিয়াম। খুব ইন্টারেস্টিং জায়গায় চলে এসেছি। তো কনসেপ্ট অফ কেমিক্যাল ইকুইলিব্রিয়াম, সেই কনসেপশনটা কিভাবে আমরা ডেভেলপ করাবো। দেখ, আমি তোকে একটা এক্সাম্পল, যে এক্সাম্পল খুব কমন এক্সাম্পল, সেই কমন এক্সাম্পল কথা বলছি, যে এ আর বি রিয়াকশন করে সি আর ডি দিচ্ছে। তো রিভার্সিবল রিয়াকশন কাকে বলে না, সি আর ডি আবার রিয়াকশন করে এ আর বি এর দিকে আসবে, উল্টো দিকেও আসবে, এই দিক থেকে এই দিকেও আসবে। তো তাকেই বলে রিভার্সিবল রিয়াকশন। এখন আমি বলেছি কেমিক্যাল ইকুইলিব্রিয়ামটা এই রিভার্সিবল রিয়াকশনের সাথে সম্পর্কযুক্ত। তাহলে কেমিক্যাল ইকুইলিব্রিয়ামটা কি? দেখ, আমি তোকে একটা গ্রাফ দেখাচ্ছি, সেই গ্রাফেতে এদিকে কনসেন্ট্রেশন পুট করা হয়েছে, এদিকে টাইম। এখন কনসেন্ট্রেশন মানে কি? কনসেন্ট্রেশন মানে হচ্ছে মোল পার লিটার, মোল পার লিটার। তো কনসেন্ট্রেশন ব্যাপারটা কিন্তু আমাদের কাছে এখন খুব গুরুত্বপূর্ণ। অনেক বইতে অ্যামাউন্ট করে লেখা আছে, কিন্তু অ্যামাউন্টটা বড় কথা নয়। আমি তোকে এক দুটো কথা বলি, ফিল কর ব্যাপারটা। কোথাও কতগুলো মলিকিউল আছে, কত মোল আছে, সেটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় নয়। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে মোল পার লিটার কতগুলো আছে। যেমন ধর, তুই বললি যে আমরা এক জায়গায় যাচ্ছিলাম, সেখানে এত লোক হয়েছে যে ধাক্কাধাক্কি হচ্ছিল, প্রচন্ড ধাক্কাধাক্কি হচ্ছিল। তো তখন সে জিজ্ঞাসা করলো যে বাবা, প্রচন্ড ধাক্কাধাক্কি হচ্ছিল, কতজন লোক হয়েছিল? তখন বললো ওখানে 6 জন লোক ছিল। তো তখন বললো বাবা, 6 জন লোক ধাক্কাধাক্কি হচ্ছে, ফালতু কথা। তখন লোকটা বললো না না, আমরা একটা অটো করে যাচ্ছিলাম, সেই অটোর কথা বলছি, অটোতে 6 জন লোক ছিল এবং ধাক্কাধাক্কি হচ্ছিল। তখন বোঝা গেল যে ও আচ্ছা, অটো রেসপেক্টে 6 জন লোকটা কিন্তু ধাক্কাধাক্কির পর্যায়ে চলে যাচ্ছে। তো আরেকবার একজন বলল যে আমরা খুব এত কম লোক ছিলাম যে আমরা খুব ফাঁকায় বসেছি, একদম সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করেছি, খুব ফাঁকায় বসেছি। বললো ওখানে কতজন লোক হয়েছিল ফাঁকায় বসেছে? যে বলছে 10,000 জন লোক হয়েছিল। 10,000 জন লোক হয়েছে, ফাঁকায় বসেছো? বাজে কথা, উল্টো পাল্টা কথা, ফালতু কথা, মিথ্যা কথা না। তখন লোকটা বললো না না, আমরা ইডেন গার্ডেনে খেলা দেখতে গেছিলাম, ওইখানের কথা বলছি। তাহলে ইডেন গার্ডেনে যখন 10,000 লোক, 90,000 দর্শক ওখানে ধরতে পারে, 10,000 লোক গেছে, তো বাকি 80,000 জায়গা ফাঁকা রয়েছে, তো ওখানে ফাঁকা জায়গা। তার মানে 6 জন লোক বা 10,000 লোক, এই বিষয়টা গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হচ্ছে যে কত জায়গার মধ্যে, কত ভলিউমের মধ্যে ওটা রয়েছে। কেমিক্যাল রিয়াকশন যখন হয় তখন কিন্তু মলিকিউলগুলো ধাক্কাধাক্কি করে, তারা কলিশন করে। কলিশন কখন হবে বেশি না, যখন একটা পার্টিকুলার ভলিউমে বেশি সংখ্যক মলিকিউলস বা মোলস থাকবে। যত সময় যাবে তত রিয়াকশন যখন করতে থাকবে, তখন কিন্তু তার অ্যামাউন্টটা আস্তে আস্তে, কনসেন্ট্রেশনটা ফল করতে থাকবে। আমরা এ আর বি এর মধ্যে রিয়াকশন করে সি আর ডি দিচ্ছি, এটা হচ্ছে রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশন। মানে রিয়াক্ট্যান্ট কে, এ আর বি। তাহলে এ আর বি প্রথমে অনেক বেশি ছিল, দেখ এতখানি ছিল। এবার সময় যত পেরিয়ে যাচ্ছে তত কি হচ্ছে না, এ বি এর পরিমাণটা আস্তে আস্তে কমতে থাকছে। দেখ কমছে, এ বি এর পরিমাণ কমতে থাকছে। সি আর ডি প্রথমে ছিলই না, 0 ছিল, প্রায় 0 ছিল। ঠিক আছে, এখানে 0 করিনি, থাকে 0 ছিল। কিন্তু যত সময় গেছে তত সি আর ডি এর পরিমাণটাও বেড়েছে, সি আর ডি এর পরিমাণটা বাড়ছে, এ আর বি এর পরিমাণটা কমছে। কিন্তু একটা সময় বাদে কি হবে, এই সেই সময় তখন
ফরওয়ার্ড রিয়াকশন যেমন হবে, ব্যাকওয়ার্ড রিয়াকশনও তেমন হতে শুরু করে দেবে। ফরওয়ার্ড হচ্ছে, ব্যাকওয়ার্ড হচ্ছে, দুটোই একসাথে হচ্ছে। এবং যদি রেটটা সমান হয়, তাদের রেট অফ দ্য রিয়াকশন যদি সমান হয়, এ আর বি রিয়াকশন করে যদি 5টা সিআরডি দেয়, তাহলে 5টা সিআরডি আবার সেই মুহূর্তে রিয়াকশন করে যদি এ আর বি ফেরত দেয়, তাহলে এ বি সি ডি তাদের অ্যামাউন্টের কোনো চেঞ্জ হবে না। ইকুইলিব্রিয়ামে আসার পরে তাদের কনসেন্ট্রেশনের নো চেঞ্জ, কোনো চেঞ্জ হবে না। কেন না? ফরওয়ার্ড রিয়াকশনের রেট অফ ফরওয়ার্ড ইকুয়ালস টু রেট অফ ব্যাকওয়ার্ড রিয়াকশন। যতটা ফরওয়ার্ড দিকে রিয়াকশন হচ্ছে ততটাই ব্যাকওয়ার্ড দিকে রিয়াকশন হচ্ছে, ততটাই উল্টো দিকে রিয়াকশন হয়ে যাচ্ছে। যদি এমনটা হয় তাহলে সেই সিচুয়েশনটাকে বলে ইকুইলিব্রিয়াম। আই রিপিট, আমি কি বলছি, প্রথমে এ আর বি প্রচুর পরিমাণে ছিল, কনসেন্ট্রেশন তার বেশি ছিল, তারা ধাক্কা লাগছিল এবং রিয়াকশন হচ্ছিল। তো এ বি এর কনসেন্ট্রেশনটা আস্তে আস্তে কমে যাবে। কেন কমে যাবে? এ আর বি রিয়াকশন করে তো সিআরডি তে কনভার্টেড হয়ে যাচ্ছে, সিআরডি তে পরিণত হয়ে যাচ্ছে। অ্যাজ টাইম গোস, যত সময় চলে যাচ্ছে, সিআরডি এবার কি করছে না, তারা আবার প্রথমে জিরো ছিল, একেবারে ছিল না, তারা আবার রিয়াকশন করতে শুরু করে দিচ্ছে। একটা সময় বাদে সিআরডি থেকে এআরবি আসছে, আবার এআরবি থেকেও সিআরডি আসছে। এরকম হতে হতে যদি রেটটা ইকুয়াল হয়ে যায়, দুজনের রেটটা সমান হয়ে যায়, তখন তুই বাইরে থেকে দেখলে বুঝতে পারবি না যে রিয়াকশনটা কোনো চেঞ্জ হচ্ছে। আসলে রিয়াকশনটা ইকুইলিব্রিয়ামে পৌঁছে গেছে, রিয়াকশন ইকুইলিব্রিয়ামে আছে যে অবস্থাতে রিয়াক্ট্যান্ট এবং প্রোডাক্টের কনসেন্ট্রেশনের কোনো পরিবর্তন হয় না, বা মোল পার লিটার এই জিনিসটার কোনো পরিবর্তন হয় না। এটা হচ্ছে কনসেন্ট্রেশন ভার্সেস টাইমের গ্রাফ, দুটো আমি দেখালাম। নিচে তোকে আর একটা দেখাচ্ছি, রেটের গ্রাফ। রেট কি না, যখন প্রচুর আছে তখন তাদের ধাক্কাধাক্কিটা কিন্তু অনেক বেশি হবে, তাই রেট অফ দ্য রিয়াকশন কিন্তু বেশি হবে। দেখ, ফরওয়ার্ড রেট, প্রথমে রেট কিন্তু খুব হাই, আস্তে আস্তে কমছে, রেটটা কমছে কমছে। কেন কমছে? অ্যামাউন্টটা কমে যাচ্ছে, অ্যামাউন্টটা কমে গেলে রেটটা অবভিয়াসলি কমে যাবে। মোল পার লিটার কনসেন্ট্রেশন কমছে, ন্যাচারালি ধাক্কাধাক্কিও, বাসে প্রচুর লোক রয়েছে, বাসের একটা ভলিউমটা ফিক্সড, প্রচুর ধাক্কাধাক্কি হচ্ছে, এবার অনেক লোক নেমে যাচ্ছে, যত টাইম যাচ্ছে লোক নেমে যাচ্ছে, লোক নেমে যাচ্ছে। তো কি হচ্ছে? আস্তে আস্তে কি হচ্ছে, ধাক্কাধাক্কিটা কমে যাচ্ছে, মানে রেট অফ দ্য রিয়াকশন ফল করে যাচ্ছে। উল্টো দিকে প্রোডাক্ট, যেটা প্রথমের দিকে ছিল না, সেটা আস্তে আস্তে বেড়েছে এবং রেট অফ দ্য রিয়াকশনও বেড়েছে। বাড়তে বাড়তে এই দেখ, এই সিচুয়েশনে রেট অফ দ্য ফরওয়ার্ড ইকুয়ালস টু রেট অফ দ্য ব্যাকওয়ার্ড হয়ে গেছে, দুজনেরই রেট সমান হয়েছে। কনসেন্ট্রেশন, দুটো কার্ভ উপরে আর নিচে যে কার্ভ আছে ভালো করে লক্ষ্য করে দেখ, রেটের সাথে যখন কার্ভ করা হচ্ছে তখন কিন্তু ফরওয়ার্ড আর ব্যাকওয়ার্ড রিয়াকশনের রেটটাকে ইকুয়াল করে দেওয়া হচ্ছে। কনসেন্ট্রেশন এর যখন কার্ভ করা হয়েছে, কনসেন্ট্রেশন চেঞ্জ হবে না বলা হয়েছে, নো চেঞ্জ, কিন্তু কনসেন্ট্রেশন এক হয়ে যাবে সেটা বলা হচ্ছে না। কনসেন্ট্রেশন এক নাও হতে পারে, সেটা কি করবো আমি, দুজনে চেঞ্জ হচ্ছে না, কোনো পরিবর্তন হচ্ছে না। কিন্তু রেট যখন আমরা বলবো তখন কিন্তু ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড রিয়াকশনের রেটটা কিন্তু এক হয়ে যাবে। রেটটা কিন্তু দুটো কার্ভ এক জায়গায় গিয়ে মিট করবে, এখানে কিন্তু দুটো কার্ভ এক জায়গায় গিয়ে মিট করে, এটা উপরের দিকে বেরিয়ে গেছে, এটা নিচ দিয়ে বেরিয়ে গেছে। তো দুটো কার্ভ তুই ভালো করে দেখে বল যে কোনো তোর এখানে বুঝতে অসুবিধা। কেমিক্যাল ইকুইলিব্রিয়ামের মেন কনসেপশনটা কিন্তু এই কার্ভ দুটোর উপরে দাঁড়িয়ে। অনেকেই কিন্তু কনসেন্ট্রেশনের কার্ভের সাথে রেটের কার্ভের পার্থক্য বুঝতে পারে না। কনসেন্ট্রেশন মানে হচ্ছে কতটা অ্যামাউন্ট আছে, রিয়াকশন ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড দুটোই হচ্ছে সমান রেটে যখন হবে তখন কিন্তু দুজনের কনসেন্ট্রেশনে কোনো পরিবর্তন হবে না, কনসেন্ট্রেশন যেরকম ছিল সেরকমই চলতে থাকবে, কারণ রেটটা ইকুয়াল হয়ে গেছে। ফরওয়ার্ড রিয়াকশনের রেট এবং ব্যাকওয়ার্ড রিয়াকশনের রেটটা সমান হয়ে গেছে। রেট যদি সমান হয় তাহলে কনসেন্ট্রেশনটা চেঞ্জ হবে না, কনসেন্ট্রেশনটা
যার যা ছিল তাই থাকবে, ওই অবস্থাতেই রিয়াকশনটা চলতেই থাকবে আর চলতে থাকবে। দেখ এই ব্যাপারটা, এই কার্ভটা বুঝতে পেরেছিস কিনা? কনসেন্ট্রেশনটা সমান নাও হতে পারে, কিন্তু রেটটা অবশ্যই সমান হতে হবে। ইজ ইট ক্লিয়ার সকলের কাছে ব্যাপারটা? বল আমাকে, বুঝতে পেরেছিস কিনা? দুটো কার্ভ সাইড বাই সাইড বুঝতে পেরেছিস কিনা? কারণ একটা হচ্ছে কনসেন্ট্রেশনের কার্ভ, উপরেরটা যেটা দেওয়া রয়েছে। কনসেন্ট্রেশন কার্ভটা হচ্ছে কি না, এ আর বি এর পরিমাণটা আস্তে আস্তে কমতে থাকছে, সি আর ডি এর পরিমাণটা আস্তে আস্তে বাড়তে থাকছে। যখন রেট ইকুয়াল হবে তখন দুটোই সমানভাবে চলতে থাকবে, কিন্তু একে অপরের ইকুয়াল হবে। যখন রেট অফ দ্য রিয়াকশন বলবো তখন ফরওয়ার্ড রিয়াকশন রেট এবং ব্যাকওয়ার্ড রিয়াকশন রেট দুটোই সমান হবে, তবেই কেবলমাত্র রিয়াকশনটা কিন্তু ইকুইলিব্রিয়ামে পৌঁছেছে বলে মনে হবে, তাকেই বলে ইকুইলিব্রিয়াম। তো ইকুইলিব্রিয়ামের কনসেপ্টে আমরা পরিষ্কার করে জিনিসটা বললাম, যে গ্রাফ দুটো কিন্তু খুব ভালো করে মনে রাখবি, যে কোনটা কিসের গ্রাফ। একটা হচ্ছে রেট ভার্সেস টাইম, আর একটা হচ্ছে কনসেন্ট্রেশন ভার্সেস টাইম। এই দুটো গ্রাফ এই পাশাপাশি দেখালাম, অ্যানিমেটেড ফর্মেও দেখালাম, পিকচার ফর্মেও ওকে দেখালাম। এবার দেখ যে আমরা ওই যে রিয়াকশনটা যেটা তোর কাছে ছিল বারবার, সেটা একটা ক্লোজ কন্টেনারের মধ্যে আমরা করছি, ক্লোজ ভেসেলের মধ্যে করছি। এরকম একটা ক্লোজ ভেসেলের মধ্যে আমরা এটাকে করছি, এরকম একটা ভেসেল রয়েছে। তো এই ভেসেলের মধ্যে 900 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে অ্যাকচুয়ালি হিট করা হয়। ছোট ছোট ইনফরমেশন কিন্তু খুব গুরুত্বপূর্ণ। 1.04 অ্যাটমসফিয়ার এখানে হিট করা হচ্ছে, এবং ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড হচ্ছে। তো রেট অফ দ্য ফরওয়ার্ড রিয়াকশন মানে কি? রেট অফ ক্যালসিয়াম কার্বনেট টু ক্যালসিয়াম অক্সাইড কার্বন ডাইঅক্সাইড। যখন রেট অফ ব্যাকওয়ার্ড রিয়াকশনটা কি করব না, আমরা লিখবো যখন, তখন এইভাবে লিখবো, প্রোডাক্টের সাইড চেঞ্জ করব না, আমি তোকে অ্যারোটা চেঞ্জ করে দিব, অ্যারোটা চেঞ্জ করব। কখনোই কিন্তু এইভাবে লিখবি না, আবার CO2 থেকে CaCO3 এভাবে লিখবি না। তুই কি করবি, এটা ফরওয়ার্ড এরকম ভাবে দেখিয়েছি, সেটা ব্যাকওয়ার্ড এরকম ভাবে। এই পরিস্থিতিতে এটা যখন ইকুয়াল হয়ে যাবে তখনই সেটা কি ইকুইলিব্রিয়ামে রিচ করবে, রিয়াকশনটা ইকুইলিব্রিয়াম কন্ডিশনে চলে আসবে। তো একটা কেমিক্যাল ইকুইলিব্রিয়াম যখন হয় তখন ফরওয়ার্ড রিয়াকশন রেট অফ ফরওয়ার্ড রিয়াকশন ইজ এক্স্যাক্টলি ইকুয়াল টু দ্য রেট অফ ব্যাকওয়ার্ড রিয়াকশন। আমরা এই কথা বারবার বলছি, রেট অফ ফরওয়ার্ড রিয়াকশন সম্মুখমুখী বিক্রিয়ার হার রেট অফ ব্যাকওয়ার্ড রিয়াকশন। রেট অফ ফরওয়ার্ড রিয়াকশন আর রেট অফ ব্যাকওয়ার্ড রিয়াকশন সবসময় ইকুয়াল হবে, সবসময় ইকুয়াল হবে রেট অফ ফরওয়ার্ড আর রেট অফ ব্যাকওয়ার্ড রিয়াকশন। তো এটাই হচ্ছে ইকুইলিব্রিয়ামের কনসেপ্ট, এবং আমরা এক্সাম্পল দিয়েও বললাম। আরো তোকে অনেক এক্সাম্পল দেবো, আরো অনেক কথা বলবো, তো সেটার কথা এবারে যাচ্ছি, আরো কি কি ব্যবস্থা দিয়ে এখানে বলা যেত। এবারে হচ্ছে কি না, একটা গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে কি ডাইনামিক। এই ডাইনামিক কথাটার মানে কি? দেখ, ডাইনামিক মানে হচ্ছে যে চলছে, গতিশীল বাংলায়। মানে ডাইনামিক মানে তোর অ্যাপারেন্টলি রিয়াকশনটা মনে হবে যে স্টপ হয়ে গেছে, কিন্তু রিয়াকশনটা আসলে চলছে। তুই ভালো করে ভেবে দেখ যে আজকে যখন ক্লাসটা যখন আমি নিচ্ছি, ফার্স্ট স্লাইডটা দেখিয়েছিলাম, ফার্স্ট স্লাইড যেখানে কেমিক্যাল ইকুইলিব্রিয়াম লেকচার 2 লেখা ছিল, সেখানে কিসের ছবি ছিল? একটা তো লোক দৌড়চ্ছিল, তার ছবি ছিল। এছাড়া কিসের ছবি ছিল বলতে পারবি? কেউ বলতে পারবি? যে প্রথম যে স্লাইডটা দেখিয়েছি
তাতে কিসের ছবি ছিল? আজকে যে প্রথম স্লাইডটা দেখিয়েছি তাতে কিসের ছবি ছিল বলতো দেখি, কেমন দেখেছিস? যারা সেই সময় জয়েন করেছিস, ফার্স্ট প্রথম থেকে ক্লাস করছিস, দেখে বলতে পারবি? মনে আছে? মনে নেই? আচ্ছা, আমি তোকে দেখাচ্ছি কি ছিল প্রথম আজকের ক্লাসের একদম প্রথমে, সেটা আমি তোকে দেখাচ্ছি। এই ছবিটা ছিল যে একটা লোক দৌড়চ্ছে, কিন্তু তার সাথে এইদিকে একটা ছবি ছিল। এই ছবিটাতে ওই যে গ্রাফ দুটো আমি বোঝালাম, সেই গ্রাফ ছিল, তার সাথে একটা জল পড়ছে আর জল বেরিয়ে যাচ্ছে, এরকম একটা ছবি ছিল। এর মানে আছে জলটা পড়ছে আর এদিক দিয়ে জলটা বেরোচ্ছে। তো জলটা যে রেটে পড়ছে, রেট অফ ইনফ্লো, আর এটা যে রেটে বেরিয়ে যাচ্ছে, রেট অফ আউটফ্লো। জলটা যে রেটে কন্টেনারের মধ্যে ভরছে সেই রেটে যদি বেরিয়ে যায়, তাহলে এই কন্টেনারের মধ্যে যে লেভেলটা রয়েছে, এই কন্টেনারের মধ্যে যে লেভেল আছে, জলের যে লেভেল আছে, সেই লেভেল, এই যে লেভেলটা রয়েছে, এই লেভেলটা কি কোনো সময় তোর মনে হবে যে লেভেলটা নেমে যাচ্ছে বা উঠে যাচ্ছে? কোনো সময় মনে হবে না। লেভেলটা তোর কাছে এটা ফিক্সড লাগবে, ফিক্সড লাগবে। কারণ যতটা জল ওখানে পড়ছে ততটা জলই বেরিয়ে যাচ্ছে। কেউ যদি শুধু লেভেলের দিকে তাকিয়ে থাকে, তখন বুঝবে যে এই পরিস্থিতিটা এখানে কিছু ঘটছেই না, এটা স্টপ হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে, কিন্তু আসলে চলছে। তো ডাইনামিক নেচার মানে হচ্ছে যেটা রান করছে, যেটা চলছে। তুমি হয়তো বাইরে থেকে দেখলে দেখতে পারো যে সেটা অ্যাপারেন্টলি সিমস টু বি স্টপড, হয়তো সেটা বন্ধ হয়ে গেছে বলে মনে হতে পারে, কিন্তু বন্ধ হয়নি যদি রেটটা সমান হয়ে যায়। তো রিয়াকশনের ক্ষেত্রেও ঠিক তাই। এই ছবিটাই আমি এখানে ইউজ করেছিলাম। অনেক ছবি অনেক রকম কারণে ইউজ করা হয়, তো আমি এসব নিয়ে ভাবি, এসব নিয়ে সেই কারণেই এইসব ছবি দেওয়া হয়। তোরাও যদি ভাবতে থাকিস তাহলে নিশ্চয়ই আমার ভালো লাগবে যে কেন এই ছবিটা এখানে দেয়া, জল পড়ছে জল বেরোচ্ছে, জাস্ট নকশা করার জন্য নয়, নিশ্চয়ই কিছু কারণ আছে। তো আমি তোকে সমস্ত কথাই বলতে বলতে যাচ্ছি। তো সেখানে দেখছিস যে ডাইনামিক নেচার অফ কেমিক্যাল ইকুইলিব্রিয়ামের ক্ষেত্রে আমরা এই বিষয়টা নিয়ে বলছি যে রিয়াকশন যখন হয় তখন কিন্তু রিয়াকশনটা কিন্তু রিয়াকশন proceeds in both way কিন্তু রিয়াকশন প্রসিড করতে থাকে, বাট আপাতভাবে দ্য রিয়াকশন সিমস টু বি স্টপ। তোর মনে হতে পারে যে রিয়াকশনটা বন্ধ হয়ে গেছে, আসলে ফরওয়ার্ড রিয়াকশনের রেট এবং ব্যাকওয়ার্ড রিয়াকশনের রেট কিন্তু একটা সময় বাদে গিয়ে কি ইকুয়াল হয়ে গেছে, ইকুয়াল, আর এফ ইকুয়ালস টু আর বি। তারপরে যতই যাওয়া যাচ্ছে না কেন, রেট ওইটাই থেকে যাচ্ছে, রেটটা আর কোনো পরিবর্তন হচ্ছে না। টাইম অ্যাট হুইচ সিস্টেম হ্যাজ রিচড ইকুইলিব্রিয়াম, এই টাইমেই সিস্টেমটা ইকুইলিব্রিয়ামে পৌঁছে গেছে। ওর পরে কিন্তু তুই যতই যাস না কেন, রিয়াকশনটা কিন্তু কোনোভাবেই তার কোনো রকম কোনো পরিবর্তন হবে না, কোনো রকম কোনো চেঞ্জ হবে না। এবং যে কারণে আমরা বলছি যে কেমিক্যাল ইকুইলিব্রিয়াম ইজ আ ডাইনামিক ইকুইলিব্রিয়াম। অনেকবার পরীক্ষায় দিয়েছে, এটাকে এক্সপ্লেন করতে দিয়েছে, আমি তোকে এক্সাম্পল দিয়ে এক্সপ্লেন করাচ্ছি। তো কেমিক্যাল ইকুইলিব্রিয়াম কিন্তু অবশ্যই ডাইনামিক ইকুইলিব্রিয়াম। তুমি দেখলে ভাবতে পারো যে রিয়াকশনটা বন্ধ হয়ে গেছে, রিয়াকশনটা স্টপ হয়ে গেছে, কিন্তু আসলে রিয়াকশনটা কিন্তু দুদিকে সমানভাবে চলছে। দিস ইজ ইম্পর্টেন্ট, কথাটা মাথায় রাখবি, এবং আমরা সেই ব্যাপারটা নিয়েই আলোচনা করছি, ডাইনামিক নেচার অফ এ কেমিক্যাল ইকুইলিব্রিয়াম। তো আমরা কি করেছি,
না হাইড্রোজেন আর আয়োডিন এ দুটো নিয়েছি। রিয়াকশন করে কি তৈরি করছে না হাইড্রোজেন আয়োডাইড। এখানে হাইড্রোজেন এবং আয়োডিন আমরা নিয়েছি, দিস ইজ হাইড্রোজেন আর আয়োডিন নিয়েছি এবং তারা রিয়াকশন করে এইচআই ফর্ম করছে। তো ইনিশিয়ালি কি ছিল ওখানে হাইড্রোজেন আর আয়োডিনই ছিল। ইনিশিয়ালি কি ছিল না হাইড্রোজেন, এখানে ভুল আছে গ্রাফটা আমি ঠিক করে দিচ্ছি, এটা হবে আমি করতে গিয়ে ভুল হয়েছে, হাইড্রোজেন আয়োডিন হবে আর এটা যেখানে H2I2 লেখা আছে এটা হবে HI। আসলে এটা ফরওয়ার্ড রিয়াকশানে হাইড্রোজেন আর আয়োডিন, আমি উল্টো করেছিলাম, ফরওয়ার্ড রিয়াকশানে হাইড্রোজেন আয়োডিন রিয়াকশান করছে এবং হাইড্রোজেন আয়োডিন রিয়াকশান করে এটা আস্তে আস্তে কি হচ্ছে কমছে আর এটা কি হচ্ছে বাড়ছে, এইচআইটা বাড়ছে কারণ রিয়াকশানে এইচআই তৈরি হচ্ছে, এইচআই বাড়ছে, বাড়তে 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 গিয়ে একটা টাইম এটাকে বলে ইকুইলিব্রিয়াম টাইম। সে তারপরে কিন্তু দুজনের কিন্তু কি কনসেন্ট্রেশন কনস্ট্যান্ট হয়ে গেছে। এখানটা ঠিক লেখা রয়েছে H2I2, যেটা অ্যানিমেটেড ফর্মে আছে ওটা কিন্তু ঠিকই লেখা আছে। তো কনসেন্ট্রেশন কিন্তু HI এর এটা পরেরটা উল্টোটা আর কি, উল্টো রিয়াকশনটা আমি প্রথম রিয়াকশনটা বলছি, HI থেকে H2I2, এই H2I2 থেকে HI যে রিয়াকশনটা হচ্ছে সেই রিয়াকশনটা কিন্তু সবসময়তেই এইভাবেই হচ্ছে এবং রিয়াকশনটা অনন্ত সময় ধরে চলতে থাকছে। আজকে যদি রিয়াকশনটাকে আমরা উল্টো করে ভাবি মানে কি না সেখানে এমন একটা রিয়াকশন হচ্ছে যে HI থেকে H2 আর I2 হচ্ছে, তাহলে গ্রাফটা কেমন হবে? দেখ 2HI থেকে H2 প্লাস I2 হচ্ছে, তাহলে তার গ্রাফটা কেমন হবে না তার গ্রাফটা কিন্তু আমরা ডান দিক দিয়ে গ্রাফটা করব। আমরা এটা তো H2 প্লাস I2 এইটার গ্রাফ আর HI এর এটা গ্রাফ, আর এই পরিস্থিতিতে এটা হচ্ছে ইকুইলিব্রিয়াম। তাহলে এখানে HI থেকে শুরু করেছি, তাহলে HI প্রথমে অনেক বেশি ছিল, তারপর HI এর পরিমাণটা আস্তে আস্তে কমছে, আর H2I2 সেটা প্রথমে ছিল না, 0 ছিল। তাহলে গ্রাফটা কিন্তু ডান দিক দিয়ে তুই গ্রাফটা করবি এবং একটা সময় বাদে ইকুইলিব্রিয়াম হয়ে যাবে। তো এইটা একটা গ্রাফের একটা অংশ, এই পার্টটা হচ্ছে ফরওয়ার্ড পার্ট দিয়ে এই গ্রাফটা, আর এটা হচ্ছে ব্যাকওয়ার্ড পার্ট দিয়ে এই পার্টটা। একই সাথে ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড দুটো রিয়াকশানেরই গ্রাফ যদি তুই একই সাথে এঁকে দিস, এটা একটা ইউনিক গ্রাফ, এটা একটা ইউনিক ব্যাপার আছে এটার মধ্যে যে ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড একসাথে, এখানে কনসেন্ট্রেশন পুট করেছিস, এখানে টাইম পুট করেছিস, তো দুটো একসাথে গ্রাফটা। তার মানে একটা বিষয় পরিষ্কার যে ইকুইলিব্রিয়াম যখন হবে তখন তুমি রিয়াক্ট্যান্ট নিয়ে শুরু করলে কি প্রোডাক্ট নিয়ে শুরু করলে, দিস ইজ নট ইম্পর্টেন্ট ফ্যাক্ট। তুমি যদি হাইড্রোজেন আয়োডিন নিয়ে শুরু করো তাহলে হাইড্রোজেন আয়োডিনের অ্যামাউন্টটা কমবে, HI এর অ্যামাউন্টটা বাড়বে, আলটিমেটলি ইকুইলিব্রিয়াম হয়ে যাবে। আর যদি তুমি HI নিয়ে শুরু করো তাহলে HI নিয়েও শুরু করতে পারো, তো HI নিয়ে HI প্রথমে বেশি থাকবে। আমরা কি বলছি H2 প্লাস I2 ইকুইলিব্রিয়াম HI, তাহলে এখানে A মোল নিয়েছো B মোল নিয়েছো এটা 0, ইকুইলিব্রিয়াম হবে। আবার তুমি কি করছো না H2 প্লাস I2 2HI, এটা X মোল নিয়েছো, এটা 0 0 আছে, তো একটা সময় বাদে সেটাও কিন্তু ইকুইলিব্রিয়ামে আলটিমেটলি পৌঁছে যাবে। আমি বলছি যে ব্যাকওয়ার্ড রিয়াকশন হলে কিন্তু সাইড চেঞ্জ করে দিবি না, A 0 আর ওদিকে X বাঁদিকে 0 0 লিখবি, এতে অঙ্ক করতে সুবিধা হবে, নাহলে অঙ্ক কিন্তু ভুল হয়ে যাবে, অনেক কিছু প্রবলেম অ্যারাইজ করবে, সেগুলো আমি তোকে যথাসময়ে বলে দেবো। বারবার বলছি যে HI থেকে H2I2 রিয়াকশন কিন্তু আমি ঘুরিয়ে দিলাম না, রিয়াকশনটা কিন্তু ডান দিকে HI লেখা রয়েছে, তুমি যেদিক দিয়ে খুশি শুরু করতে পারো, রিয়াকশনটা যেদিক দিয়ে খুশি শুরু করতে পারো, কিন্তু সেখানে আমাদের কোনো বক্তব্য নেই, কিন্তু আলটিমেটলি রিয়াকশনটা ইকুইলিব্রিয়ামেই পৌঁছবে, রিয়াকশনটা অনন্ত সময় ধরে চলতে থাকবে এবং ইকুইলিব্রিয়ামেই যাবে। তো একেই বলে ডাইনামিক নেচার অফ কেমিক্যাল ইকুইলিব্রিয়াম। এই কথাটার মানেই হচ্ছে তাই গতিশীল অবস্থা একটা রিয়াকশন। এখন তোর মনে হতে পারে যে রিয়াকশনটা যে যাচ্ছে না থেমে গেছে সেটাই বা আমি কি করে বুঝবো? এমন তো হতে পারে যে রিয়াকশনটা সত্যিই থেমে গেছে, আপনি জোর করে ঢপ মারছেন যে রিয়াকশনটা যাচ্ছে বলে আমাকে বোঝাচ্ছেন, হ্যাঁ আমি বাচ্চা বলে আমাকে যা খুশি বুঝিয়ে দেবেন,
একদমই তা নয়, একদমই তা নয়। হ্যাঁ, রাগের কোনো ব্যাপার নেই। আমি তো বলছি যে এই ব্যাপারটা, এইসব জিনিস প্রমাণ করা যায়, এইসব ব্যাপার প্রুভ করা যায়। প্রুভ করা যায় কিভাবে? না, আমরা হাইড্রোজেন আয়োডিন নিয়েছি, তার মধ্যে কি করছি না কিছু রেডিও অ্যাক্টিভ আয়োডিন আমরা ওর মধ্যে পুট করে দিয়েছি। রেডিও অ্যাক্টিভ আয়োডিন, রেডিও অ্যাক্টিভ আয়োডিন মানে কি? যে আয়োডিন রেডিও অ্যাক্টিভ, যার থেকে রেডিয়েশন বেরোয়। তো রিয়াকশনটা ইকুইলিব্রিয়ামে ছিল, এবার আমি রেডিও অ্যাক্টিভ আয়োডিন ওর মধ্যে দিয়ে দিলাম। যদি ইকুইলিব্রিয়ামে থাকা অবস্থায় যদি কোনো রিয়াকশন না হয়, রিয়াকশন যদি বন্ধ হয়ে গিয়ে থাকে, তাহলে রেডিও অ্যাক্টিভ আয়োডিন দেওয়ার পরে একটু বাদেই দেখা যাবে যে রেডিও অ্যাক্টিভ হাইড্রোজেন আয়োডাইডও রেডিও অ্যাক্টিভ হয়ে গেছে। তো হাইড্রোজেন আয়োডাইড রেডিও অ্যাক্টিভ হলে কি করে? আসলে ওই আয়োডিনটা যেটা দিয়েছিলাম, সেই আয়োডিনটা কিন্তু আবার রিয়াকশন করছে। কথাটা বোঝার চেষ্টা কর। সেটা হচ্ছে যে আমার রিয়াকশনটা ইকুইলিব্রিয়াম আছে, H2 প্লাস I2 ইকুইলিব্রিয়াম করে 2HI হচ্ছে। তো এটা ইকুইলিব্রিয়ামে আছে। তুই বলছিস যে রিয়াকশনটা স্টপ হয়ে গেছে, এবারে তুই I2 রেডিও অ্যাক্টিভ এর মধ্যে দিয়ে দিবি। তো রিয়াকশন যদি স্টপ হয়ে যায়, একটু বাদেই তুই দেখবি যে কিছু HI দেখতে পাবি, তার মধ্যে কিন্তু এই আয়োডিন ঢুকে বসে রয়েছে। তাহলে যদি রিয়াকশনটা না হবে, আমি তো HI ওখানে দিইনি, আমি শুধু আয়োডিন দিয়েছি। তাহলে রিয়াকশন যদি বন্ধই হয়ে গিয়ে থাকতো, তাহলে আয়োডিন দিয়ে তাহলে এই রিয়াকশনটা, এই কম্পাউন্ডটা কোথা থেকে এলো? এই কম্পাউন্ডটা এলো নিশ্চয়ই তাহলে রিয়াকশন চলছিল, সেখানে আয়োডিন রিয়াকশন করছিল। আয়োডিন রিয়াকশন করতে করতে আমি যখন রেডিওঅ্যাক্টিভ আয়োডিন দিয়েছি, তখন রেডিওঅ্যাক্টিভ আয়োডিনও রিয়াকশন করে গেছে, এবং HI যেটা রেডিওঅ্যাক্টিভ সেটা তৈরি হয়ে গেছে। সো ইম্পর্টেন্ট, সো বিউটিফুল একটা এক্সাম্পল। তো তোকে এই এক্সপেরিমেন্টের নাম করে তোকে দিতে পারে যে বলো কেন আয়োডিন দেওয়া হচ্ছে, ইকুইলিব্রিয়ামে থাকা অবস্থায় কেন HI তৈরি হচ্ছে। তো এরকম ধরনের নানান রকমের কোশ্চেন দিতে পারে। প্রুভ করা, কোনো কিছু আমি তোকে মানতে বলছি না যে এটাই মানতে হবে, এরকম ধরনের এরকম কিছু বলছি না। আমি বলছি যে যেটা তোর অসুবিধা হবে, যেটা সব কিছু প্রুভ করা যায়। কেমিস্ট্রি হচ্ছে একটা লজিক্যাল সায়েন্স, সেখানে কিন্তু কোনো কিছু এটাই হবে, এরকমই হয়, এক্সপেরিমেন্ট বলেছে, এর কোনো এক্সপ্লানেশন নেই, এসব কথা তারাই বলে যারা কিন্তু তার এক্সপ্লানেশন দিতে পারে না। এক্সেপশন বলে কোনো কথা হয় না। এক্সেপশন মানে কেউ যদি একটা বিহেভিয়ার আলাদা দেখায়, একটা তোর দেখলি যে তোদের বন্ধুর মধ্যে একজন হয়তো খুব দিনরাত পড়াশোনা করছে, তোরা হয়তো পড়াশোনা করেছিস, তাহলে তাকে কি বলবো? তাকে এক্সেপশনাল বলবো। তো এক্সেপশনাল, সে হচ্ছে এক্সেপশনাল। তো এই এক্সেপশনাল বিহেভিয়ারের পিছনে তার যে ক্যারেক্টারিস্টিক্স গুলো লুকিয়ে রয়েছে, তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড দেখা যাবে যে খুব পড়াশোনা করে, কিংবা তার মধ্যে ছোটবেলা থেকে একটা পড়াশোনা করার ঝোঁক আছে, ইত্যাদি কিছু না কিছু এক্সপ্লানেশন পাওয়া যাবে। তো আমরা এভাবে বলতে পারি কি এগুলো এক্সেপশনাল, দু একটা ছেলে এরকম ভালো পড়াশোনা করে, বেশিরভাগই পড়াশোনা না করাটাই নিয়ম, এরকম ভাবে বলতে পারি না। আমরা পড়াশোনা করছি না সেটা ডিফারেন্ট ব্যাপার, কিন্তু এক্সেপশনাল বলে ব্যাপার নেই। সে পড়াশোনা করছে, হতে পারে সেটাও একটা ঘটনা যে পড়াশোনা করছে, এটাই একটা ফেনোমেন, এটা নর্মাল। অন্যরা যে পড়াশোনা করছে না, এটাই হচ্ছে অ্যাবনর্মাল কেস, যে পড়াশোনাটা করা উচিত, পড়াশোনা যে করছে না সেটা অ্যাবনর্মাল কেস। তো এক্সেপশনাল বলে একজনকে লাগিয়ে দেওয়া উচিত নয়, ওর গায়েতে একটা লেভেল সেটে দেওয়া উচিত নয় যে ও এক্সেপশনাল। রিয়াকশনের ক্ষেত্রেও তাই, যে আমরা সবসময় কিছু কারণ খুঁজে বের করার চেষ্টা করি, কেন ওই এক্সেপশনাল বিহেভিয়ার শো করতে চাইলো। ইনঅর্গানিক কেমিস্ট্রিতে কিন্তু বারবার এই জিনিসটা হবে, দেখেছিস যে আমরা অ্যালকালি মেটাল পড়াবার সময় পটাশিয়ামের কথা বারবার বলেছি, যে পটাশিয়ামের সাইজ, ভলিউম ইত্যাদি, কিন্তু বা লিথিয়াম তার যে বিহেভিয়ার, হ্যাঁ, অ্যাবনর্মাল বিহেভিয়ার অফ লিথিয়াম বলে আমরা পড়িয়ে দিলাম, কিন্তু কারণ তো থাকলো, তার মধ্যে কারণ আছে কেন লিথিয়াম ওই বিহেভিয়ার। তো এখানেও ঠিক তাই। আমরা ক্যারেক্টারিস্টিক্স অফ কেমিক্যাল ইকুইলিব্রিয়ামে চলে এলাম। ক্যারেক্টারিস্টিক্স মানে হচ্ছে ইকুইলিব্রিয়ামের বৈশিষ্ট্য, কি কি দেখে ইকুইলিব্রিয়াম গুলোকে চেনা যায়, ইকুইলিব্রিয়ামের কি কি ক্যারেক্টার থাকে। খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্ট, ভীষণ ইম্পর্টেন্ট। এগুলো অবশ্যই আমাদের জেনে রাখতে হবে যে ক্যারেক্টারিস্টিক্স অফ কেমিক্যাল ইকুইলিব্রিয়ামের বৈশিষ্ট্য কি। তো কেমিক্যাল ইকুইলিব্রিয়ামের প্রথম কথা হচ্ছে যে ইকুইলিব্রিয়ামে রিচ করার পরে, ইকুইলিব্রিয়ামে যখন রিচ করে গেছে, তখন কিন্তু রিয়াক্ট্যান্ট এবং প্রোডাক্টের কনসেন্ট্রেশন কিন্তু সবসময় কি কনস্ট্যান্ট হয়ে যাবে, মানে এটা কোনো চেঞ্জ হবে না। এই কথা তো আমি বারবার বলছি যে এ থেকে বি হচ্ছে, বি থেকে এ হচ্ছে। যদি রেটটা সমান হয়ে যায়, এ থেকে বি,
দুটো এ চারটে বি তৈরি করছে। ঠিক একই সময়ে যদি চারটে বি দুটো এ তৈরি করে, তাহলে এ বি এর কনসেন্ট্রেশন তো কোনো চেঞ্জ হবে না। চেঞ্জ হবে? চেঞ্জ হবে না। সো সিম্পল। রেট সমান হয়ে গেছে না। তোমাকে যদি চারটে লুচি দেয় সেকেন্ডে, তুমি যদি সেকেন্ডে চারটে লুচি খেয়েও নাও, তাহলে তোমার পাতে নেট লুচি থাকবে না। তার মানে এই নয় যে তুমি খাচ্ছ না। তোমাকে দেওয়ার রেটটা আর খাওয়ার রেটটা দুটো ইকুয়াল হয়ে গেছে। ন্যাচারালি নেট কিন্তু কিছু দেখা যাচ্ছে না। তো নেট এখানে কিন্তু কোনো চেঞ্জ আমরা লক্ষ্য করছি না। তার কারণটা হচ্ছে কি, রেট অফ দ্য ফরওয়ার্ড রিয়াকশন ইজ এক্স্যাক্টলি ইকুয়াল টু রেট অফ দ্য ব্যাকওয়ার্ড রিয়াকশন। এই কনসেপশনের উপরেই তো চ্যাপ্টারটা দাঁড়িয়ে রয়েছে। একটা চ্যাপ্টার খুব সূক্ষ্ম বিষয়ের উপরে দাঁড়িয়ে রয়েছে। ওই তো অনেক কিছু কথা লেখা রয়েছে, কিন্তু মূলে কি বোঝার চেষ্টা কর, তাহলে দেখবি মজা আসবে। রেট অফ ফরওয়ার্ড রিয়াকশন ইজ এক্স্যাক্টলি ইকুয়াল টু দ্য রেট অফ দ্য ব্যাকওয়ার্ড রিয়াকশন। যা বলেছি সেগুলোকেই ক্যারেক্টারিস্টিক্স হিসাবে বিকামস ইকুয়াল টু দ্য রেট অফ ব্যাকওয়ার্ড রিয়াকশন। একদম জমাদার ব্যাপার, কোনো অসুবিধা কিছু নেই। দ্যাটস ওয়াই ইট ইজ ডাইনামিক। ফরওয়ার্ড রিয়াকশনের রেট, ব্যাকওয়ার্ড রিয়াকশনের রেট ইকুয়াল হয়ে গেছে। দুদিকেই সমানভাবে রিয়াকশনটা আন্ডারগো করছে, দুদিকেই সমানভাবে রিয়াকশনটা চলছে। তো রিয়াকশনটা ডাইনামিক, গতিশীল, যাচ্ছে তো যাচ্ছেই, যাচ্ছে তো যাচ্ছেই, যাচ্ছে তো যাচ্ছেই, ব্যাস, কোনো প্রবলেম নেই। তো আমি তোকে দুটো ইন্টারেস্টিং গ্রাফ দেখাচ্ছি, যে গ্রাফটা কিন্তু সব বইতেই থাকে, কিন্তু গ্রাফটা এক্সপ্লেন করা থাকে না, কারণ গ্রাফের কয়েকটা সমস্যা আছে। এই গ্রাফটা আমি তোকে বলছি, তুই আগে ভালো করে আমার কথাটা শোন। হ্যাঁ, তো বিষয়টা কি, একটা গ্রাফ আঁকা হয়েছে, সে গ্রাফটা কিন্তু কিভাবে আঁকা হয়েছে না, নাইট্রোজেন হাইড্রোজেন রিয়াকশন করে অ্যামোনিয়া দিচ্ছে। আমি এখানটা লিখছি, জায়গা পাচ্ছি না। নাইট্রোজেন প্লাস 3 হাইড্রোজেন ইকুইলিব্রিয়াম অ্যামোনিয়া। এটা আমরা সবাই জানি যে হেবার প্রসেসে যে অ্যামোনিয়া তৈরি হয় তার রিয়াকশন। হেবার প্রসেস বলে একটা প্রসেস ছিল, সেটা আমরা নাইট্রোজেন যখন পড়াবো 12-এ আছে। 12-এ আছে, দেখবি নাইট্রোজেন নিয়ে কত কি আছে, খুব ইন্টারেস্টিং অনেক কিছু জিনিসপত্র রয়েছে। পড়বি তবেই না জানবি, পড়তে পড়তে তো কত কিছু জানতে পারবি। তো নাইট্রোজেন হাইড্রোজেন রিয়াকশন করে অ্যামোনিয়া তৈরি করছে। একটা জিনিস তুই মনে রাখবি, যে বাঁ দিকে যেটা থাকে কত মোল রিয়াকশন করে কত মোল তৈরি করছে। তো এটা 1 মোল, এটা 3 মোল রিয়াকশন করে 2 মোল তৈরি করছে। একটা রিয়াকশনে তুই কত মোল রিয়াকশন করে কত মোল তৈরি করবে, এটা তুই কোনোদিন চেঞ্জ করতে পারবি না। একে বলে স্টয়সিওমেট্রিক কোএফিসিয়েন্ট। স্টয়সিওমেট্রিক কোএফিসিয়েন্ট কখনো চেঞ্জ করা যায় না। রিয়াকশনে যা বসানো আছে, ব্যালেন্সে যা নাম্বার বসানো রয়েছে, তাই তোমার খেয়াল খুশি মতো তুমি বসাতে পারো না। না আমি নাইট্রোজেন আগে 5 বসাবো, না আমি হাইড্রোজেন আগে 2 বসাবো, করতে পারো না। যা খুশি করতে পারো না। তোমাকে কিন্তু যেটা ব্যালেন্সে নাম্বার আছে বা মোল নাম্বার যেটা আছে ওইটাই বসাতে হবে, ওটাই ধরে হিসাব করতে হবে। কিন্তু আমি একটা রিয়াকশানে কতটা কি নেব সেটা আমার নিজের ব্যাপার। আমি নিজের যা মনে মতো খুশি নিতে পারি। রিয়াকশান করার সময় আমি 10 গ্রাম এ নেব, কি 5 গ্রাম বি নেব, কি 50 গ্রাম এ নেব, 10 গ্রাম বি নেব, এটা আমার নিজস্ব ব্যাপার। আমি নিজে কতটা নেব তা আমি নিজেই নিতে পারি। তো নিলাম, ধর হাইড্রোজেন এতটা পরিমাণ নিলাম, কনসেন্ট্রেশনের দিকে হাইড্রোজেন বেশি করে এতটা নিলাম, কিন্তু নাইট্রোজেন এতটা নিলাম। নাইট্রোজেন কম করে নিলাম, হাইড্রোজেন বেশি করে নিলাম। তুই কেন বেশি করে নিয়েছিস, কেন কম? ইচ্ছা খুশি আমার, বেশ করবো, আমি নেব, আমার মনে হয়েছে আমি নিয়েছি, কি করবো, নিয়েছি, আমার মনে হয়েছে নিয়েছি, ব্যাস। কিন্তু রিয়াকশন যখন করবে তখন হাইড্রোজেনের অ্যামাউন্টটাও কমবে, নাইট্রোজেনের অ্যামাউন্টটাও কমবে। কিন্তু দেখ, যে একটা নাইট্রোজেন যখন রিয়াকশন করে তখন 3টে হাইড্রোজেন রিয়াকশন করে, তাই হাইড্রোজেনটা একটু বেশি তাড়াতাড়ি কমবে, নাইট্রোজেনটা অতটা তাড়াতাড়ি কমবে না। আবার বলছি আমি, রিয়াকশনে তুই কি দেখতে পাচ্ছিস না, একটা নাইট্রোজেন যখন খরচ হয় তখন 3টে হাইড্রোজেন খরচ হয়। একটা নাইট্রোজেন 3টে হাইড্রোজেনের সাথে রিয়াকশন করে।
তাহলে একটা নাইট্রোজেন যদি 3টে হাইড্রোজেনের সাথে রিয়াকশন করে, তাহলে একটা নাইট্রোজেন খরচ হয়ে গেল, সাথে সাথে তুই কটা হাইড্রোজেন খরচ হয়ে গেল? 3টে হাইড্রোজেন। তো নাইট্রোজেনের অ্যামাউন্টটাও কমবে, হাইড্রোজেন দেখ এই দুটো কমা, এরা কমছে, এটাও কমছে। কিন্তু দেখ অ্যামোনিয়ার অ্যামাউন্টটা 0 ছিল, দেখ অ্যামোনিয়ার অ্যামাউন্টটা আস্তে আস্তে বাড়তে বাড়তে এবারে একটা সময় বাদে আবার কি হয়ে যাবে, সকলের অ্যামাউন্টটা কিন্তু এই অ্যামাউন্টগুলো কিন্তু কনস্ট্যান্ট হয়ে যাবে। কিন্তু যারা নিয়েছিলাম তাদের কমে কনস্ট্যান্ট হবে, আর যেটা তৈরি হয়েছে সেটা বেড়ে কনস্ট্যান্ট হবে, কিন্তু কনস্ট্যান্ট আলটিমেটলি হবে। সিম্পল ব্যাপার। যে নাইট্রোজেন হাইড্রোজেন আমি নিয়েছি, তাই নাইট্রোজেনের পরিমাণটা কমবে, হাইড্রোজেনের পরিমাণটা কমবে, অ্যামোনিয়ার পরিমাণটা বাড়বে, কিন্তু একটা সময় বাদে রেট যখন ইকুয়াল হয়ে যাবে তখন কনস্ট্যান্ট হয়ে যাবে। সো সিম্পল। এবার ধর আমি অ্যামোনিয়া নিয়ে শুরু করেছি, অ্যামোনিয়া নিয়ে কাজটা শুরু করেছি, আমার কাছে অ্যামোনিয়া আছে, এগুলো 0 0 আছে, এগুলো 0 0 আছে, তো অ্যামোনিয়া আমার কাছে আছে। তাহলে তখন গ্রাফটা কিরকম হবে? তখন গ্রাফটা কিরকম হবে না, অ্যামোনিয়া তোর কাছে আছে, তাহলে অ্যামোনিয়ার অ্যামাউন্টটা কি হবে? অ্যামোনিয়ার অ্যামাউন্টটা আস্তে 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 কমতে থাকবে, এই যে অ্যামোনিয়া। হাইড্রোজেনের অ্যামাউন্টটা বাড়বে, বেশি করে বাড়বে, হাইড্রোজেনের অ্যামাউন্টটা বেশি করে বাড়বে, কারণ একটা অ্যামোনিয়া থেকে 3টে হাইড্রোজেন হয়, তাহলে হাইড্রোজেনের অ্যামাউন্টটা বেশি করে বাড়বে। নাইট্রোজেনের অ্যামাউন্টটা অত বেশি বাড়বে না, নাইট্রোজেনের অ্যামাউন্টটা এখানে থাকবে। তাহলে গ্রাফটা কিরকম কিরকম দেখতে হচ্ছে ভালো করে বোঝার চেষ্টা কর। যে নাইট্রোজেন হাইড্রোজেন যখন অ্যামোনিয়া থেকে তৈরি হয় তখন অ্যামোনিয়া তোর কাছে ছিল, তাই অ্যামোনিয়ার অ্যামাউন্টটা কিন্তু কমতে থাকবে, রিয়াকশন যত হবে অ্যামোনিয়া নাইট্রোজেন হাইড্রোজেনের দিকে আসছে, তাহলে নাইট্রোজেন হাইড্রোজেনের অ্যামাউন্টটা বাড়ছে। হাইড্রোজেন আরো বেশি করে, যখন কমবে হাইড্রোজেন বেশি করে কমবে, আর যখন বাড়বে তখনও বেশি করেই বাড়বে। এটাই হচ্ছে মূল ব্যাপার, কারণ অ্যামোনিয়া থেকে 3টে হাইড্রোজেন তৈরি হচ্ছে, যেখানে একটা নাইট্রোজেন তৈরি হচ্ছে। তো গ্রাফ যখন করবি তখন কিন্তু গ্রাফের মধ্যে এই সমস্ত প্রশ্নগুলো আসবে, এই সমস্ত উত্তরগুলো তোর জানতে হবে। গ্রাফ শুধু আঁকা আছে সেটা কিন্তু দেখলে হবে না, কত ইন্টারেস্টিং ব্যাপার এই গ্রাফের মধ্যে রয়েছে। তো ব্যাপারগুলো তুই বোঝার চেষ্টা কর, জানার চেষ্টা কর। আমি তো কোনো অসুবিধা নেই, আমি এসব নিয়ে তোকে বলছি, যা গুরুত্বপূর্ণ বিষয় সবটাই আমি তোকে বলবো, বইতে তুই দেখতে পাবি যে সমস্তই আছে, কিন্তু সেগুলো ওইভাবে ঠিক নেই, যেভাবে আছে আমি সেটা তোকে বলে দিচ্ছি। এরপর আরো আছে কেমিক্যাল ইকুইলিব্রিয়ামে তখনই হবে যখন কিন্তু তুমি প্রোডাক্টকে কোনোভাবেই অ্যালাউ করবে না কি না ওখান থেকে বেরিয়ে চলে যেতে বা সেপারেট আউট হতে। মানে প্রেসিপিটেশন রিয়াকশন বা কোনো গ্যাস ফরমেশন রিয়াকশন বলে কিন্তু হবে না, একথা আমি আবারও বলেছি, আগেও বলেছি। বেরিয়ে চলে গেলে কিভাবে হবে রিয়াকশনটা? কার্বন ডাইঅক্সাইড সালফার ডাইঅক্সাইড বেরিয়ে চলে যাচ্ছে, কিভাবে হবে? হবে না তো, নিচে পড়ে যাচ্ছে, সেপারেট করে যাচ্ছে, কি করে হবে? হবে না, রিয়াকশনটা বন্ধ হয়ে যাবে, একমুখী হবে, ইরিভার্সিবল হবে। তো সব ব্যাপারটাই কিন্তু বুঝতে হবে। কেমিক্যাল ইকুইলিব্রিয়াম শুধুমাত্র তখনই হবে যখন প্রোডাক্ট কোনো সময় কিন্তু রিয়াকশন মিডিয়াম থেকে বেরিয়ে চলে যাবে না বা ওখানে সেপারেট করে যাবে না। বলো, chemical equilibrium can be attained from either side, either direction। আমি তো বলছি বারবার যে এ আর বি নিয়ে শুরু করেছো, সি আর ডি হচ্ছে, তো এটা হয়তো এক্স নিয়েছে, এটা ওয়াই নিয়েছে, এগুলো 0 0 নিয়েছে, হতে পারে আনস্টেবল ইকুইলিব্রিয়াম হতে পারে। আবার এ আর বি নিয়েছো, সি আর ডি হচ্ছে, এইগুলো এক্স ওয়াই নিয়েছো, এইগুলো 0 0, তাহলে ইকুইলিব্রিয়াম হতে পারে। কারণ 1 মিনিট দরজাটা খুলে দিয়েছে। তো তার মানে
রিয়াকশনটা কোন দিক থেকে শুরু করেছো বড় কথা নয়। যদি রিয়াক্ট্যান্ট থেকে শুরু করো তাহলে রিয়াক্ট্যান্টের অ্যামাউন্ট কমে প্রোডাক্টের অ্যামাউন্ট বেড়ে আলটিমেটলি ইকুইলিব্রিয়াম হবে। যদি প্রোডাক্ট থেকে শুরু করো তাহলে প্রোডাক্টের অ্যামাউন্টটা কমে রিয়াক্ট্যান্টের অ্যামাউন্টটা বেড়ে ইকুইলিব্রিয়াম হবে। তো ইকুইলিব্রিয়াম কোন দিক থেকে শুরু করেছো কোনো ব্যাপার নেই, ইম্পর্টেন্ট ব্যাপার নয়। ক্যাটালিস্ট ইকুইলিব্রিয়ামকে কখনো অল্টার করে না, এটা কিন্তু ভালো করে তুই পড়বি। আমাদের ক্যাটালিস্ট নিয়ে ডিটেলে আছে 12-এ, ক্যাটালিস্ট বলে একটা আলাদা করে চ্যাপ্টারই রয়েছে, সেখানে ক্যাটালিস্টের অ্যাক্টিভিটি নিয়ে পড়তে হয়, যথাসময়ে পড়া হবে। কিন্তু এখন আমি তোকে যেটা বলবো সেটা তুই আপাতত শুনে নে। সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে এটাই যে ক্যাটালিস্ট কিন্তু একটা রিয়াকশনকে কোনোভাবেই কিন্তু তার ইকুইলিব্রিয়ামকে অল্টার করতে পারে না। আমি তোকে একটা কথা বলছি, তুই কোনোদিনই কোথাও দেখবি না যে ক্যাটালিস্ট কোনো রিয়াকশন শুরু করেছে বলে কিন্তু ক্যাটালিস্ট কোনো দিনই কোনো রিয়াকশন শুরু করতে পারে না। ক্যাটালিস্ট যে রিয়াকশনটা চলছে তাকে ফাস্ট করে দিতে পারে, কিন্তু একটা জিনিস ভাবতে হবে যে ক্যাটালিস্ট ফরওয়ার্ড রিয়াকশনকে যেরকম ফাস্ট করে সেরকম ব্যাকওয়ার্ড রিয়াকশনকেও ফাস্ট করে। শুধুমাত্র ফরওয়ার্ডকে ফাস্ট করবে বা ব্যাকওয়ার্ডকে করবে এরকম টাইপের কোনো ব্যাপার নেই। ক্যাটালিস্ট বোথ ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড রিয়াকশন দুজনকেই অ্যাফেক্ট করে। ক্যাটালিস্ট ক্যান অ্যাফেক্ট বোথ ফরওয়ার্ড অ্যান্ড ব্যাকওয়ার্ড রিয়াকশন। ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড দুটো রিয়াকশনকেই কিন্তু ক্যাটালিস্ট অ্যাফেক্ট করে। আমি এই কথাটা তোকে বললাম আজকে যে ক্যাটালিস্ট কোনোভাবেই শুধুমাত্র ফরওয়ার্ডকে ফাস্ট করে ব্যাকওয়ার্ডকে করে না এরকম টাইপের নয়। তো ক্যাটালিস্ট যেহেতু ফরওয়ার্ডকেও ফাস্ট নিয়ে যায় ব্যাকওয়ার্ডকেও ফাস্ট নিয়ে যায়, তাই সেখানে তো কোনো ওই ইকুইলিব্রিয়ামের ডিস্টারবেন্সের কোনো প্রশ্ন আসছে না। ইকুইলিব্রিয়ামের তো ব্যাপারটা কি, রিয়াক্ট্যান্টটা আস্তে আস্তে কমে যাবে, প্রোডাক্টটা আস্তে আস্তে বেড়ে যাবে, তো সেটা তাড়াতাড়ি হবে। ইকুইলিব্রিয়ামে তো কোনো সমস্যা হবে না, ইকুইলিব্রিয়াম তো আলটিমেটলি একটা সময় বাদে ওটা ইকুইলিব্রিয়ামে পৌঁছে যাবে, তো সেটাই হবে। টাইমটা হয়তো কম লাগবে, যেটা বেশি টাইম লাগতো সেটা কম টাইম লাগবে। ইকুইলিব্রিয়াম অ্যাজ সাচ ডাইরেক্টলি কিন্তু ক্যাটালিস্ট দিয়ে অ্যাফেক্টেড হবে না, কখনোই হবে না। তো ক্যাটালিস্টের কোনো ক্ষমতা নেই যে একটা রিয়াকশনকে অল্টার করা, এটা কখনোই করতে পারে না ক্যাটালিস্টটা। এই ব্যাপারটা কিন্তু খেয়াল রাখবে। এরপর আমরা অনেক কথাই বললাম, কিন্তু কি কি জিনিস পিন পয়েন্ট মনে রাখতে হবে, ক্যারেক্টারিস্টিক্সের মধ্যে কোন ব্যাপারগুলো কিন্তু আমাকে খেয়াল রাখতে হবে, কারণ সব কথা কিন্তু গুলিয়ে যাবে, হারিয়ে যাবে, তখন পরীক্ষায় কোশ্চেন আসলে এটা ওটার ঘাড়ে এইসব চেপে যাবে। ইম্পর্টেন্ট পয়েন্টস টু রিমেম্বার, এই পয়েন্টগুলো কিন্তু আমাকে খেয়াল রাখতে হবে, গুরুত্বপূর্ণ বিষয়। সেটা হচ্ছে কি না, ইকুইলিব্রিয়াম কিন্তু বোথ ওয়ে রিচ করা যায়, এটা কিন্তু আমাদের কাছে খুবই একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, যে তুমি যেভাবে খুশি রিয়াকশনটা শুরু করতে পারো, ফরওয়ার্ড দিক দিয়ে শুরু করতে পারো, ব্যাকওয়ার্ড দিক দিয়ে শুরু করতে পারো, অ্যাপ্রোচেস ফ্রম বোথ সাইড দিয়ে অ্যাপ্রোচ করা যেতে পারে, আলটিমেটলি কিন্তু তুমি ইকুইলিব্রিয়াম পেয়েই যাবে। এই গ্রাফটা কিন্তু খুব ইম্পর্টেন্ট গ্রাফ, ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড দুটো গ্রাফই কিন্তু একসাথে দেখানো রয়েছে। এইসব গ্রাফগুলো কিন্তু তুই মাথায় রাখবি, বইতে এইসব নেই, বইতে এরকম ধরনের গ্রাফ নেই। খুব ভালো ভালো জিনিস আমি তোকে দিই, তুই দেখবি যে সেগুলো কিন্তু তুই বইতে কোনো না কোনো বইতে আছে। এখন ঘটনাটা হচ্ছে যে সেই বই তো এতগুলো তো বই পড়া তোর পক্ষে সম্ভবপর হবে না। একটা ইকুইলিব্রিয়ামের জন্য তুই একটা আমার কাছে একটা গ্লাসস্টোন বলে একজন লেখা ইকুইলিব্রিয়ামের ওপরেই শুধু একটা বই আছে শুধু, সেটা ইকুইলিব্রিয়াম এর ওপরেই একটা এরকম মোটা বই রয়েছে, তারপরে শুধু ইকুইলিব্রিয়াম আছে। তো তুই প্রত্যেকটা চ্যাপ্টারে আলাদা করে বই পড়বি, তোকে পড়তে হবে না, আমি সেখান থেকে পারবিও না, তুই অত পড়তে পারবি কি করে। সেখান থেকে যেগুলো দরকার, সেখানে অনেক কিছু হাইফাই জিনিস লেখা রয়েছে। ইকুইলিব্রিয়ামের ওপর মোটা বই মানে বুঝতে পারছি 700-800 পাতার বই ইকুইলিব্রিয়ামের ওপর, তো কত কিছু লেখা রয়েছে। ইকুইলিব্রিয়ামের ওপর পরীক্ষা দিবি নাকি? তোকে তো কেমিস্ট্রির উপরে, ফিজিক্সের উপর এতগুলো সাবজেক্টের পরীক্ষা দিতে হবে, তো ন্যাচারালি সম্ভবপর নয়, কিন্তু আমি তোকে হেল্প করে দেবো এইসব ব্যাপার। তো ইকুইলিব্রিয়াম অবশ্যই এটা মনে রাখবি, ডাইনামিক ব্যাকওয়ার্ড রিয়াকশন কন্টিনিউস টেকস প্লেস উইথ সেম স্পিড, ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড সেম স্পিডে যাচ্ছে এবং রেটটা কিন্তু একটা সময় বাদে
কিন্তু ইকুয়াল হয়ে যাচ্ছে, রেট ইকুয়াল হয়ে যাচ্ছে। সেটা সেটা মনে রাখবি। আর কি মনে রাখবি না, আর মনে রাখবি হচ্ছে কি না, ইকুইলিব্রিয়ামে পৌঁছানোর পরে প্রেসার, টেম্পারেচার, ডেনসিটি, কালার, কনসেন্ট্রেশন সবই কি হয়ে যায়, ফিক্সড হয়ে যায়, কোনো চেঞ্জ হয় না। বাইরে থেকে দেখলে কোনো চেঞ্জ তুই পাবি না, সব কিছুই কিন্তু টাইমের সাথে সমস্ত কিছুই চেঞ্জ হয়ে যায় ইকুইলিব্রিয়াম স্টেটে পৌঁছানোর পরে। কোনো তার এগুলোর কোনো পরিবর্তন হয় না। সেই জন্যই তো বাইরে থেকে দেখে বোঝা যায় না যে রিয়াকশনটা চলছে নাকি বন্ধ হয়ে গেছে। তো রিয়াকশন কিন্তু চলছে, কিন্তু এইসবের কোনো চেঞ্জ হবে না। কালার, ডেনসিটি, কনসেন্ট্রেশন, টেম্পারেচার, প্রেশার এইসবের কোনো চেঞ্জ হবে না, যেমন ছিল তেমনই থাকবে, চলতেই থাকবে। ক্লোজ সিস্টেমে শুধুমাত্রই করতে পারো, ক্লোজ সিস্টেমে ছাড়া কিন্তু ওপেন কন্টেনারের মধ্যে করা যাবে না। ওপেন কন্টেনারের মধ্যে কিন্তু করলে অনেক সময় মলিকিউলগুলো কিছু কিছু বেরিয়ে যাবে এদিক সেদিক করে। তো ক্লোজ সিস্টেমের মধ্যে বা ক্লোজ কন্টেনারের মধ্যে কিন্তু ইকুইলিব্রিয়ামটা পসিবল হবে, এই ব্যাপারটাও খেয়াল রাখবে। এগুলো কিন্তু ক্রাইটেরিয়ার মধ্যে পড়ছে। তো ইম্পর্টেন্ট কিছু কথাবার্তা আমি তোকে বললাম। এই জিনিসটার পরেই আসছে আমাদের, দেখ সবসময় আমাদের যে ফিজিক্যাল কেমিস্ট্রির যে চ্যাপ্টারগুলো রয়েছে, সেই ফিজিক্যাল কেমিস্ট্রি চ্যাপ্টারে একটা বেসিক ব্যাপার আছে কি না, আমাদের যেখানে নিউমেরিক্যাল প্রবলেম করতে হয় সেখানে কিছু ল, কিছু ম্যাথমেটিক্যাল রিলেশনশিপ এইসব আছে। তো আমাদের এই চ্যাপ্টারে এর পর থেকে শুরু হয়ে যাবে ম্যাথমেটিক্যাল রিলেশনশিপ এবং ল। তো সেই লয়ের মধ্যে লটা পড়তে গেলে, লটা বুঝতে গেলে তার আগে কয়েকটা জিনিসপত্র আমাদের জানতে হবে। যে ল বা ম্যাথমেটিক্যাল ফর্ম সব খুব ইন্টারেস্টিং ব্যাপার, একদম খুব সিম্পল ব্যাপার, একদম জটিলতা কিছু নেই। টঙ্কর ব্যাপার স্যাপার রয়েছে, সেগুলো আমি তো বুঝিয়ে দেবোই, কোনো অসুবিধার কিছু না, একদম সিম্পল হয়তো বুঝিয়ে দেবো আমি, কোনো প্রবলেম কিছু নেই। যেটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে কি না, আমরা এই একটা টার্মিওলজি অ্যাক্টিভ মাস, তো অ্যাক্টিভ মাস কেমিস্ট্রিতে এই টার্মিওলজিটা একটু নতুন, একটু নিউ বর্ন। এখন দেখ যে একটা সিস্টেমের মধ্যে যত মলিকিউল থাকে সেই মলিকিউল সবাই কিন্তু অ্যাক্টিভ না, মানে সবাই রিয়াকশনে পার্টিসিপেট করে না। প্রত্যেকে যে অ্যাক্টিভ এ কথা, ধর স্কুলে স্পোর্টস হচ্ছে, স্কুলের স্পোর্টস হচ্ছে, কিছু দৌড়চ্ছে, কিছু ছেলে মেয়ে তারা স্পোর্টসে পার্টিসিপেট করছে, তাদেরকে কি বলে, তাদেরকে বলে অ্যাক্টিভ পার্টিসিপেন্ট। বা কোনো স্কুলের কোনো ড্রামা হচ্ছে, কি একটা সোশ্যাল একটা ফাংশন হবে, স্কুল একটা অ্যানুয়াল ফাংশন হবে, তাতে পারফর্ম করবে, দোজ আর নোন অ্যাজ অ্যাক্টিভ, তাদেরকে বলে অ্যাক্টিভ। কিন্তু ওরা ছাড়াও আরো অনেকে আছে যারা দেখবে, যারা দর্শক হিসাবে থাকবে, তারা কিন্তু সিস্টেমের মধ্যেই থাকছে, ওদের ছাড়া কিন্তু হবে না। নাটক হচ্ছে, গান হচ্ছে, একজনও সামনে নেই, কেউ একটাও লোক নেই, কোনোদিন হবে না। তাহলে ওরাও কিন্তু পার্টিসিপেন্ট, মনে করে দেখতে হবে, ওরাও কিন্তু পার্টিসিপেন্ট, বাট নট অ্যাক্টিভ, পারফর্ম করছে না, কিন্তু ওদের রোল আছে, ওদের একটা ডিফারেন্ট রোল আছে। কেমিক্যাল রিয়াকশনে এই মজাটা তোকে এখান থেকে পেতে হবে, যে কেমিক্যাল রিয়াকশনে আছে সবাই, তারা রয়েছে, কিন্তু কয়েকজন আছে তারা অ্যাক্টিভলি পার্টিসিপেট করছে, বাকিরা কিন্তু আছে, ওদের দরকার আছে। তুই বলি বাকিদের ফেলে দাও, না, বাকিদের দরকার আছে, কিন্তু সেই দরকারটা সেটা অ্যাক্টিভ নয়। সেটা কি এবং কিভাবে হবে, অ্যাক্টিভ মাস আমরা কিভাবে বের করব, কতজন অ্যাক্টিভ, সেসব সম্পর্কে আমরা নেক্সট ক্লাসে আমরা ডিটেলে আসছি। নেক্সট ক্লাসে
সেটা নিয়ে আমরা আলোচনা করব। আজকে এই পর্যন্ত থাকলো। আমার একটা স্কুলের ক্লাস আছে, স্কুলের ক্লাসটা এগিয়ে দিয়েছে 10:30টার সময়, তো আমি স্কুলের ক্লাস নিতে হবে আমাকে। তো আজকে এই পর্যন্ত শেষ করলাম। আমি ভিডিও পাঠিয়ে দেবো সবাইকে, একটু দেরি হবে, আমার স্কুলের ক্লাস আছে, তারপর আমি পাঠিয়ে দিচ্ছি ভিডিও বা পিডিএফ যেরকম পাঠাই সেরকম সব পাঠিয়ে দেবো। ওকে, থ্যাংক ইউ। সবাই মিলে পড়াশোনা করো। কোনো অসুবিধা হলে আমি ডেফিনেটলি আছি, আমাকে যখনই বলবি, যখনই ফোন করবি, যখনই মেসেজ দিবি, আমি তার রিপ্লাই দেবো, কোনো অসুবিধা কিছু না, নো প্রবলেম অ্যাট অল। আনন্দের সঙ্গে সবাই পড়ো, কেমিস্ট্রিকে ভালোবাসো, ব্যাস, দ্যাটস ইট। এটাই সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার। বুঝতে অসুবিধা হলে আমি আছি। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ Thank you. সবাইকে।